রুই মাছের রক্ত সংবহন কেমন? রক্ত সংবহন আমরা একটা শব্দ পড়ে আসছিলাম, দেখো রুই মাছের রক্ত সংবহন পড়ার আগে আমাদেরকে এটা বুঝতে হবে রক্ত সংবহন তন্ত্র কয় ধরনের, একটা মুক্ত একটা বদ্ধ। আমরা এই শব্দগুলো জানি, কিন্তু বদ্ধ আর একটা কি মুক্ত। আমরা আবার এটাও জানি বদ্ধ সংবহন কাদের কাদের, এসি ক্লোজ মানে এনি লিডা, আমি এখানে পুরোটা লিখতেছি এনি লিডা আর একটা কি কর্ডাটা। আর বদ্ধ কাদের, আর্থ্রোপোডা আর কি আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কা। এখন বলো আমাদের যে রুই মাছ এটা এই চারটার কোন পর্বের মধ্যে আছে? কর্ডাটা পর্বের মধ্যে রুই মাছ আছে। কর্ডাটার মধ্যে রুই মাছ না, তাহলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র মুক্ত হবে না বদ্ধ হবে? বদ্ধ। বইয়ে যেখানে রক্ত সংবহন তন্ত্র শুরু হয়েছে ওখানে দেখো লেখা আছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, দ্বিতীয় লাইনে লেখা আছে বদ্ধ প্রকৃতির, সেটা বোল্ড হরফে লেখা আছে। গেল। এখন বদ্ধ হরফের বাইরে, বদ্ধ মুক্তর বাইরে রক্ত সংবহন তন্ত্রকে আরেকটা ভাবে ভাগ করা হয়, সেটা হচ্ছে একমুখী বা একচক্রী, আরেকটা হচ্ছে দ্বিচক্রী বা দ্বিবর্তনী। বুঝছো এখানে কোন শব্দটা আসে? একবর্তনী অথবা দ্বিবর্তনী। এটা দ্বারা কি বোঝায় আসলে? দেখো আমাদের হৃৎপিণ্ডটাতে, আমাদের হৃৎপিণ্ড হার্ট, আমাদের মানুষের হার্টে রক্ত একবার এসে ঢোকে, তাই না? আরেকবার বের হয়ে ফুসফুসে যায়, কোথায় গেল? লাঙে গেল। তার মানে একবার প্রবেশ হইলো, আরেকবার নিঃসরণ হইলো। আচ্ছা, তারপর লাং থেকে রক্তটা কোথায় সারা দেহে চলে যায় না, আবার কোথায় আসে? আবার হার্টে ফেরত আসে, মানে আবার আরেকবার প্রবেশ করতেছে অক্সিজেন যুক্ত ব্লাড, তারপর সারা দেহে বের হয়ে যায়। সারা দেহে না, সারা দেহে। তাহলে দেখো তো আমাদের হৃৎপিণ্ডে রক্ত নিঃসরণ কয়বার হয়? দুইবার। রক্ত প্রবেশ হয় কয়বার? দুইবার। এই যে একবার প্রবেশ একবার নিঃসরণ, একবার প্রবেশ হয় একবার বের হয়ে যাওয়া রক্তকে বলা হয় একবর্তনী। কি বলা হয়? একবর্তনী। আর যদি দুইবার প্রবেশ দুইবার নিঃসরণ ঘটে তখন তাকে কি বলি? দ্বিবর্তনী। তো মানুষের শরীরে রক্ত সংবহন তন্ত্র, মানুষ হিউম্যান বিং, আমাদের শরীরের হৃৎপিণ্ডতে রক্ত দুইবার প্রবেশ করে দুইবার বের হয়, তারপরে সারা দেহে রক্তটা যায়। তাই আমাদের রক্ত সংবহন তন্ত্র কয় বর্তনীর? দুই বর্তনীর। কিন্তু রুই মাছের ক্ষেত্রে, ইন কেস অফ রুই মাছ, এর হৃৎপিণ্ডটা অনেক সহজ সরল। এটাতে একটা এট্রিয়াম থাকে, একটা ভেন্ট্রিকল, এগুলো আমরা ডিটেইলসে শিখবো। এইটাতে খালি জাস্ট মনে রাখো রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে একবার বের হয়ে যায়, তাই এর বর্তনী কত বর্তনী? এক বর্তনী। এই কথাটা ওখানে নিচে এক বর্তনী দুই বর্তনী বর্ণনা করার পর ওই যে যেখানে বদ্ধ প্রকৃতি পাইলে না, ওখানে লেখা আছে এক বর্তনী, নিচে আবার এক বর্তনী কি দ্বি বর্তনী কি এটার আলোচনা করছে। এটা আমি বুঝাইলাম তোমাকে। এগুলো তো মুখস্থ করা লাগবে না, জাস্ট খালি বোঝার ব্যাপারটা যে এক বর্তনী মানে একবার ঢুকবে একবার বের হয়ে যাবে, আর দ্বিবর্তনী মানে দুইবার প্রবেশ করবে দুইবার বের হয়ে যাবে। মানুষের দ্বিবর্তনী, রুই মাছের এক বর্তনী। গেল, ওকে ফাইন। নিচের দিকে আসো এখন। রক্ত কি? রক্ত। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র যেটা দিয়ে শুরু হয়েছে সেটা কি? রক্ত দিয়ে। তাহলে রুই মাছের রক্ত কেমন? আমাদের রক্ত কেমন? আমাদের রক্ততে লোহিত রক্তকণিকা থেকে, মানে কিছু আমাদের সাথে মেলাই মেলাই বলতেছি কেন, তাতে আমাদের বুঝতে মানে কম্পেয়ার করতে সুবিধা হবে। আমাদের রক্তে কি কি ছিল? আমাদের মানুষের রক্তের ক্ষেত্রে কি কি ছিল? কথা বলিও না। মানুষের রক্তের ক্ষেত্রে কি কি ছিল? মানুষের রক্তের ক্ষেত্রে এক নম্বর যেটা থাকে সেটা হচ্ছে রক্ত কণিকা। কি থাকে? রক্ত কণিকা। তারপরে কি থাকতো? রক্ত রস, যেটাকে প্লাজমা বলতাম, তাই তো? তো ঘাস ফড়িং এর রুই মাছের যখন আমরা রক্ত পড়তে আসছি, তাহলে পড়লাম যে রুই মাছেরও রক্ততে এই দুইটা জিনিস থাকে, একটা রক্ত কণিকা থাকে, আরেকটা কি থাকে? রক্ত রস থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানুষের রক্ত কণিকা তিন ধরনের, একটা আরবিসি, একটা ডাব্লিউবিসি, আর একটা অনুচক্রিকা। বাংলায় লিখলাম এটা অনুচক্রিকা। এটা মানুষের শরীরে আছে। কিন্তু রুই মাছের যখন রক্তকণিকা আমরা স্টাডি করতে গেলাম, দেখা গেল রুই মাছের এই লোহিত রক্তকণিকাটা আছে, শ্বেত রক্তকণিকাটাও আছে, কিন্তু রুই মাছের কোনো অনুচক্রিকা নাই। তাহলে এদিকে নোট লিখতেছি যে রুই মাছের কি নাই? রুই মাছের অনুচক্রিকা নাই। এখন বলো রুই মাছের অনুচক্রিকাটা নাই, আমাদের যেটা ছিল। এখন রুই মাছের যদি অনুচক্রিকা না থাকে, এই মাছটাকে আমরা যখন মাছ ধরতে যাই, যদি কোনো কিছু ধারালো অস্ত্র দিয়ে, ওই যে রাত্রেবেলা যে মাছ ধরে না, হ্যাঁ, ওগুলা দিয়ে যদি আমরা মারি, মাছটা ধরা পড়ে নাই ধরো, কিন্তু মাছটা গা কাটা গেছে, ওই মাছটা কি বাঁচি থাকবে? ওর দেহের অনুচক্রিকার কাজ কি ছিল? রক্তক্ষরণ মানে রক্তপাতটাকে বন্ধ করে, সে রক্ত তঞ্চন করে না, রক্ত জমাট বাঁধায়। তো কোনো কারণে যদি মাছের গায়ে ইনজুরি হয়, তৎক্ষণাৎ হয়তো মাছটা চলে গেছে, কিন্তু মাছটা কি বাঁচি থাকবে? মাছটা কিন্তু বাঁচি থাকবে না। কেন বাঁচি থাকবে না? কারণ তার দেহে অনুচক্রিকা নেই। এই যে গল্পটা বললাম, এটা দেখো, যতবার মাছ দেখবা, কাটা মাছ দেখবা, ততবার যেন মাথায় আসে এই মাছটা কাটে যদি ছাড়ি দেয় পানিতে, কোনো জায়গা কেটে দিয়ে, তাহলে ওই মাছটা আর বাঁচবে না, কারণ তার অনুচক্রিকা নাই। এখন একটু অ্যাটলিস্ট মনে থাকা উচিত যে মাছের অনুচক্রিকা থাকে না। ঠিক আছে? তাহলে মাছটা কি মানে নির্দয় না? আমি ধরার চেষ্টা করতেছি, তোর একটা জায়গা কাটা গেছে, ভাই তুই তো মরেই যাবি, ধরা দিলেই তো হয়, তাই না? ধরা দিলেই হয়। মাছ কি কেউ কি জীবনটাকে আত্মসমর্পণ করতে চায়? কেউ, তাই না? তুমি আমি যদি চাইতাম এই পৃথিবীতে খাদ্যের জন্যই তো এত কিছু, তাহলে জেলখানায় তো খাবার দেয়, ওখানেই যা বসে থাকি, তাই কি না? থাকবো আমরা, থাকবো। ওই জেলখানায় যে মানুষগুলো থাকে সবার মাথায় এই একটাই চিন্তা, এড়ে থাকি বের হওয়া যায় কতক্ষণে। অথচ ওখানে কিন্তু খাবারের অভাব নাই, আছে, কাজও নাই ওইখানে, মাও কিছু কবে না যে পড়তে বসিস না কেন, এটা করিস না কেন, এটা খালি বসে বসে থাকা, টিভি আছে। হ্যাঁ, হ্যাঁ, না, যারা আসামি আছে না, ওরা এসে গল্প করে যে ওখানে এই সুবিধা। হ্যাঁ, 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 ফোন দিতে পারবি তুই? না, তাজ ফোন দিবে না। হ্যাঁ, তাজ ফোন তোকে দিবে, তুই পরে আবার কোথায় হামলা টামলা করার পরিকল্পনা করিস, হ্যাঁ, তাহলে তো হবে না, বুঝছো? সেগুলো ভালো হও, ভালো হও, সময় আছে, ভালো হও। এটা রমজান মাস যাচ্ছে, রোজা হালকা হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝছি তুই কি বলতে পারিস। আচ্ছা, তাহলে আরবিসি ডাব্লিউবিসি আর কি অনুচক্রিকা, তাহলে অনুচক্রিকা ওদের নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের সাথে আরেকটা বেসিক পার্থক্য আছে ওদের। আমাদের লোহিত রক্তকণিকাতে কি ছিল না? নিউক্লিয়াস ছিল না। কি ছিল না? নিউক্লিয়াস ছিল না। কিন্তু এদের রক্তে, রুই মাছের রক্তের
রুই মাছের লোহিত রক্তকণিকায় আরবিসি তে কি থাকে? আরবিসি তে নিউক্লিয়াস থাকে। আর মানুষের তো ডাব্লিউসি তে নিউক্লিয়াস থাকে, তো রুই মাছের ডাব্লিউসি তে নিউক্লিয়াস থাকে। এই দুইটা কথা কিন্তু এক্সেপশন, ওদের থেকে আলাদা। তাহলে দেখ এখান থেকে কঠিন একটা প্রশ্ন করা সম্ভব। তোরা জানিস লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, তোদের মাথায় আবার এটাও আছে উট পাখি না উটে থাকতে পারে, তবে স্যার বইয়ে কিন্তু লিখছে যে উটে থাকে না, এখনকার বইগুলোতে লিখছে উটে থাকে না। তবে একটা কনফিউশন আছে না, ওইখানে আমি একটা এই কনফিউশনটাতেই হিট করে একটা প্রশ্ন করতে পারি, নিচের কোন প্রাণীতে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? ওইখানে অপশনে রুই মাছটা ছোট্ট করে দিলাম, কিন্তু তুমি তো ওখানে দেখেই বুঝবা এটা উট। বুঝেছো? এটা কিন্তু রুই। ক্লিয়ার? উটে থাকে না, দেয়ার ইজ নো বার্ড, দেয়ার ইজ নো ইফ, একেবারে ফুল স্টপ। উটে কোনো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কোনো স্তন্যপায়ী, সোজা কথায় কি, কোনো স্তন্যপায়ী প্রাণীতে কি থাকতে পারে না? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এই রুই মাছ কি স্তন্যপায়ী প্রাণী? ওরা ডিম পাড়ে, সন্তান প্রসব করে ওরা, তার মানে এদের নিউক্লিয়াস থাকবে। বুঝছো? বুঝেছো? এই কথা, এতটুকু কথা ওখানে লেখা আছে, দেখ দুইটা লাইনে লেখা আছে না, রক্তরস থাকে, রক্তকণিকা থাকে, তারপরে কণিকা থাকে দুইটা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আবার নিউক্লিয়াস যুক্ত, হিমোগ্লোবিন তো থাকবেই। লাল না ওদের রক্ত? লাল তো, এটা তো দেখছোই। আর শ্বেত রক্তকণিকা হেমিবয়েড, এই সেই এগুলা আছে, এগুলা লাগবে না আমাদের। শ্বেত রক্তকণিকার কোনো আলাপ আমাদের দরকার নেই। অনুচক্রিকা থাকে না, এটা ভালো করে লিখে রাখো। শেষ। এখন পেজ ঘোরাও, পেজ ঘোরালে কি আছে? হার্ট। এটা একটা সৃজনশীল কোশ্চেন। এখন যেগুলো লিখবো এগুলো সব সৃজনশীল কোশ্চেন। পরীক্ষায় একটা প্রশ্নই হবে, যেমন ঘাসফড়িংয়ে দর্শন কৌশল জিজ্ঞেস করতো না, এই রুই মাছে জিজ্ঞেস করা হবে যে রুই মাছের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পেইড কোশ্চেন এটা আসবেই। এই পুরো চ্যাপ্টারটা থেকে একটা সৃজনশীল কোশ্চেন হবে। এটা যদি কপাল ভালো হয়, হাইড্রা থেকে যদি প্রশ্নটা করা হয়, হাইড্রার বেসিসে দেখ একসাথে দুইটা প্রশ্ন একসাথে আসবেই না। গ নম্বর যদি হাইড্রা থেকে হয়, ঘ নম্বরটা ঘাসফড়িং থেকে হবে। বুঝছো? একটাই প্রশ্ন যদি গ নম্বর ঘাসফড়িং থেকে হয়, ঘ নম্বর দেখা যাবে রুই মাছ থেকে হবে। মানে যে কোনো তিনটার যে কোনো দুইটা তুমি পাবাই। একটা সৃজনশীল থাকবেই, ফরজ থাকবেই। এমন হবে না, সচরাচর হওয়ার সম্ভাবনা খুব কম, যে গ নম্বরে জিজ্ঞেস করছে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি লেখো, ঘ নম্বরে জিজ্ঞেস করছে হাইড্রার মৃত্যুজীবিতা বর্ণনা করো। দুটা হাইড্রা থেকে না, এরকম সম্ভাবনা খুবই কম। বুঝেছো? হ্যাঁ, ক খ থাকবে। যদি হাইড্রার ঘাসফড়িং থেকে সৃজনশীলে গ খ থাকে, ক খ দেখবা রুই মাছ থেকে আছে। বুঝছো? কিন্তু এগুলো সোজা, সৃজনশীল গুলো তুলনামূলক সোজা। এখন আসো, রুই কেসে বলে রুই মাছের হৃৎপিণ্ড, হার্ট। রুই মাছের হার্ট কেমন? দেখো এই হার্টটা পড়া লাগবে, ওই পেজটা পুরোটা আমি পড়াচ্ছি, জাস্ট একটু মনোযোগ দাও, এখানেই পড়াগুলো হয়ে যাবে। তাহলে রুই মাছের হার্টটা কেমন থাকে অলরেডি তুমি জানছো। এটাতে একবার ব্লাড ঢোকে, একবার বের হয়ে যায়। কেন একবার ঢোকে একবার বের হয়, দুইবার কেন নয়? কারণ এদের তো ফুসফুস নেই, কি নাই? ফুসফুস থাকলে না আবার যাইতে আবার ফেরত আসো। ফুসফুস আছে, এদের ফুসফুসের পরিবর্তে জানি কি আছে? ফুলকা। ফুলকাকে ল্যাটিন ভাষায় জানি কি বলে? ব্রাঙ্ক। কি বলে? ব্রাঙ্ক। আচ্ছা, এতটুকু কথা মনে রাখলেই চলবে। তাহলে এদের হৃৎপিণ্ড, রুই মাছটাকে এটাকে এরকম করে শোয়া আঁকছিল, এটা রুই মাছটা এরকম শোয়া আঁকা হয়েছে, কি এমন রুই মাছটাকে শোয়া আঁকছি। তাহলে ওর হৃৎপিণ্ডটা থাকে এই মাথা থেকে, আমাদের সাথে মেলাও। আমাদের রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোন দিক দিয়ে ফেরত আসতো? সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। তো রুই মাছেরও এরকম মাথা থেকে ব্লাড যাবে। এই মাথা মানে আমাদের শরীরের মাথা, সুপিরিয়র ভেনা কাভার মতো। আবার আরেকটা নালী যেটা আমাদের পা থেকে আসতো, আমরা যদি মাছের মতো শুইতাম, তাহলে এই দিক থেকে সুপিরিয়র ভেনা কাভা আসতো, এই দিক থেকে কি আসতো? ইনফেরিয়র ভেনা কাভা আসতো না? রুই মাছের ক্ষেত্রেও সেম। তাহলে এই দিক থেকে একটা নালী কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যাবে, এত বড় না। এই দিক থেকে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত নালী যাবে, এই দিক থেকে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত নালী আসবে। এটা মাথা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে ফিরতেছে, আর এটা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, লেজ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড গুলোকে নিয়ে ফিরতেছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হয় ডাকটাস কুইভেরি। কি বলা হয়? ডাকটাস কুইভেরি। ডাক না, এই ডাক মানে নালী না, এই নামগুলো একটু শেখা লাগবে। এটা নালী না, নালীকে কি বলা হয়? DUCT, ডাক্ট। ডাক মানে নালী। এটা বিজ্ঞানী কুইভেরি আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? কুইভেরি। তাই এটাকে বলা হয় ডাকটাস কুইভেরি। ডাকটাস কুইভেরি, এই মনে থাকবে। কিন্তু এটাতে ব্লাড আসতেছে কি যুক্ত? এই দিক থেকেও কার্বন ডাই অক্সাইড, এই দিক থেকে এরাও কার্বন ডাই অক্সাইড নিয়ে আসতেছে, এরাও কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড পরিবহন কারা করে? ভেইন না আর্টারি? ভেইন। আর্টারিতে অক্সিজেন যুক্ত ব্লাড যায়, আর্টারি মানে ধমনী, আর ভেইন মানে শিরা। তাহলে এই যে ডাকটাস কুইভেরিতে কি ব্লাড যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত। কোনটা থেকে কোথায়? মাথা থেকে একটা ডাকটাস কুইভেরি নিয়ে আসতেছে, আর লেজ থেকে একটা নিয়ে আসতেছে। এখানে যখন নিয়ে আসে না, আসে এখানে একটা প্রকোষ্ঠের সৃষ্টি হয়, ফাঁকা জায়গা, গহ্বরের সৃষ্টি হয়। গহ্বর মানে তোমরা জানো সাইনাস। গহ্বর মানে কি? সাইনাস। সাইনাস মানে গহ্বর, এটা আমি প্রথম দিন থেকে শিখাচ্ছি, যখন তোদের সাথে আমার দেখা হয়েছে তখন থেকে। সাইনাস মানে গহ্বর। কিন্তু এই সাইনাসটা তৈরি করছে কি? কে সাইনাসটা তৈরি করছে? ভেইন না আর্টারি? ভেইন। ভেইন তৈরি করছে না? তাই এই সাইনাসটাকে কি বলা হয়? সাইনাস ভেনোসাস। ভেইন থেকে তৈরি হচ্ছে না, তাই এই সাইনাসের নাম কি? সাইনাস ভেনোসাস। বুঝাইতে পারছি? এই শব্দগুলোর বাংলা অর্থ না বুঝলে এগুলো তোমার কাছে জমের মতো কঠিন লাগবে। তাহলে যদি জিজ্ঞেস করে সাইনাস ভেনোসাস কোথা থেকে তৈরি হয়, কিছু বলতে না পারলে সাইনাস মানে বুঝছো তুমি গহ্বর, এটা কোথা থেকে তৈরি হয়েছে? ভেইন থেকে তৈরি হয়েছে, তাই এটার নাম ভেনোসাস। ভেইন থেকে তৈরি হয়েছে, এই শব্দটা তুমি বের করতে পারবে ভেইন থেকে। তারপর তোমাকে জিজ্ঞেস করো কোন ভেইন থেকে, তখন তুমি কবে মাথা থেকে একটা নিয়ে আসছিল, লেজ থেকে একটা নিয়ে আসছিল, মাথা থেকে যেটা নিয়ে আসছিল, এই ভেইনটা মানুষের হলে সুপুরের ভেনা পাইতো, ওটা যেহেতু কুইভেরি আবিষ্কার করছে, তাই ওটার নাম ডাকটাস কুইভেরি। ক্লিয়ার? বুঝছো? তাহলে সাইনাস ভেনোসাস বুঝছো? তাহলে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কোথায় ফেরত আসবে? সাইনাস ভেনোসাস। একসাথে কিন্তু রক্ত প্রবাহের গতিপথটাও শিখাচ্ছি। সাইনাস ভেনোসাসে আসলো, এখন সাইনাস ভেনোসাসে ব্লাড খালি আসলে হবে, একদিক দিয়ে বের হওয়া লাগবে। তাহলে উপরের দিকে একটা কপাটিকা আছে, এই কপাটিকা দিয়ে ব্লাডটা চলে গেল অ্যাট্রিয়ামে। এটার নাম কি? অ্যাট্রিয়াম। কোথায় চলে গেল? অ্যাট্রিয়ামে। এই যে এটা হচ্ছে কপাটিকা, এটা সেই কপাটিকা। তো এই কপাটিকাটার নাম কি হবে?
দেখো সাইনাস ভেনোসাস এবং এট্রিয়ামের মধ্যে কপাটিকাটা আছে, তাই তো? তাই এটাকে বলা হয় সাইনো এট্রিয়াল কপাটিকা। কি নাম? সাইনো এট্রিয়াল। এই কপাটিকার নাম এখানে লিখলাম, এদিকে লিখতেছি এক এক করে। সাইনো সাইনো এট্রিয়াল কপাটিকা। এখন তুমি বলতে পারো যে সাইনাস ভেনোসাসের উপরে এট্রিয়াম কেন, ভেন্ট্রিকল কেন নয়? আমরা নরমালি জানি কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কোন প্রকোষ্ঠে ফেরত আসে? এট্রিয়ামে ফেরত আসে। তাই সাইনাস ভেনোসাসের উপরের প্রকোষ্ঠটার নাম কি? এট্রিয়াম। বুঝছো সবাই? বুঝেছো? এট্রিয়ামে গেল। এখন এট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কোথায় পাঠিয়ে দেবে? ওই ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে। এই যে এটা ধরে আরেকটা ভেন্ট্রিকল, এটা মিশাই দিলাম তোদেরকে জাস্ট ওই সিনারিটা বোঝানোর জন্য এটা আঁকছিলাম আমি নিচে, যে এটা আসলে কোথায়। বুঝছো? আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ভেইন। এটার নাম কি? ভেন্ট্রিকল। এটার নাম যদি ভেন্ট্রিকল হয়, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে রাস্তাটা দিয়ে গেছে, রাস্তাটার একটা নাম হবে, এটার নাম কি হবে? এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এই যে 2 নম্বরে লিখলাম, এদিকে কপাটিকা গুলো আলাদা লিখতেছি, এট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ওকে ফাইন। এখন ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয়ে যাবে। আমাদের ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয়েছিল কি দ্বারা? অ্যাওর্টা দ্বারা। কি দ্বারা? অ্যাওর্টা দ্বারা। এই দ্বারা অ্যাওর্টা দিয়ে বের হবে, কিন্তু একটু গ্যাঞ্জাম হয়। সেই গ্যাঞ্জামটা কি হয় জানো? এই যে অ্যাওর্টা ভেন্ট্রিকল থেকে যখন ব্লাডটা বের হয়, তখন এখানে এরকম কি তৈরি হয়? একটা বাল্বের মতো অংশ সৃষ্টি হয়। বাতি আছে না? বাতিকে বাল্ব বলি না? বাল্বের মতো একটা তৈরি হয়ে এটা বের হয়ে যায়। তো এই যেটা বের হয়ে যায় এটাকে অ্যাওর্টা বলি না? অ্যাওর্টা বলে। তো এটা অ্যাওর্টার গোড়াটা বাল্বের মতো হয়েছে না? তাই এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। আর্টারির গোড়া না এটা? এই অ্যাওর্টা মানে কি আর্টারি না? তাই এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। বালবাস এর বাংলা লিখলাম, বালবাস আর্টারিওসাস। তাহলে দেখো শব্দগুলোর সাথে কিন্তু পরিচিত হওয়া লাগবে। যখনই হবে বালবাস আর্টারিওসাস মানে বাল্বের মতো আকৃতি, কোথা থেকে তৈরি হবে? আর্টারি থেকে। সাইনাস ভেনোসাস, ভেনোসাস মানে ভেইন থেকে আসা, সাইনাস মানে গলগল। ক্লিয়ার? বুঝছো? তাহলে এটা হয় অ্যাওর্টা হয় বের হয়ে গেল। এটা ওর হৃৎপিণ্ড। এখন কথা হচ্ছে আপনি যেগুলো আঁকলেন এগুলো তো আমাদের বইয়ের সাথে একটাও মেলে না। একটা একটু মেলে অল্প, বাকিগুলো তার মেলে না, তাই না? এই চিত্রটাও গাজী আজমল স্যারের বই থেকে নেওয়া, তবে সেটা আগের এডিশন থেকে। বুঝেছো? আমরা এটা আর্ট করে দিব। বুঝেছো? এটা সোজা আছে। বুঝেছো? বুঝছো কি? এইটা এগুলা কোথা থেকে আসতেছে সেটা কি বুঝছো? এটা মাথা থেকে আসতেছে আর এটা কোথা থেকে? লেজ থেকে। সারা দেহের কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে আসতেছে। এই নালীর নাম কি? ডাক্টাস কুইভারি। তৈরি হলো সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে ব্লাড কোথায় যায়? এট্রিয়ামে যায়। কোন কপাটিকা দিয়ে? সাইনো এট্রিয়াল কপাটিকা দিয়ে। পরে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায় কোথায়? এট্রিও ভেন্ট্রিকুলার। আবার ভেন্ট্রিকল থেকে যখন বালবাস আর্টারিওসাসে যাবে তখন এটার নাম কি হবে? ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ভেন্ট্রিকল থেকে বালবাসে গেছে না? তো 3 নম্বর কপাটিকার নাম হচ্ছে ভেন্ট্রিকুলো বালবাস। মনে থাকবে এগুলা? হ্যাঁ, কপাটিকা গুলো বাদ দাও, এই চিত্রটা মনে থাকবে না? তাহলে মোটা কথায় কি দাঁড়াইলো? রুই মাছের হৃৎপিণ্ডতে দেখ একবার রক্তবাসী ঢুকছে, একবারে বের হয়ে গেছে, তাই এটা এক বর্তনী। দ্বিতীয় কথা হচ্ছে এখানে এট্রিয়াম কয়টা আছে, ভেন্ট্রিকল কয়টা আছে? এট্রিয়াম একটা, ভেন্ট্রিকল একটা। মানুষের সাথে পার্থক্য কোথায়? এগুলা করতে বলবে মানুষের সাথে, কিছুক্ষণের মধ্যে এগুলো আসবে। তাহলে দেখ আমাদের এট্রিয়াম দুইটা, ভেন্ট্রিকল দুইটা, এদের একটা একটা করি। তারপরে আমাদের জীবনে সাইনাস ভেনোসাস ছিল, এদের আছে। আমাদের বালবাস আর্টারিওসাস ছিল, এদের আছে। এগুলো পার্থক্য না? আমাদেরটা দ্বিবর্তনী, এদেরটা এক বর্তনী। আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। এদের যাবে? যাবে না। আমাদের হৃৎপিণ্ডর ডান সাইডে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, বাম সাইডে অক্সিজেন যুক্ত ব্লাড, কিন্তু এদের কার্বন ডাই অক্সাইডে ঢুকছে, বের হওয়ার সময় কি বের হয়ে গেছে? কার্বন ডাই অক্সাইডে বের হয়ে গেছে। তাহলে এদের হৃৎপিণ্ডে শুধু এক ধরনের রক্ত প্রবাহিত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত, কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কতগুলো পার্থক্য। বুঝছো? বুঝেছো? তাহলে এই হচ্ছে পার্থক্য। এটা লিখে ফেলো। হয়েছে? তোমরা বাড়ি গিয়ে প্র্যাকটিস করো না। যারা সুন্দর চিত্র আঁকতেছে ওরা বাড়ি গিয়ে প্র্যাকটিস করতেছে, যারা সুন্দর অ্যান্সার করতে পারতেছে। এই অল্প সময়ের মধ্যে তুমি পারো নাই, কিন্তু তোমার একজন বন্ধু পারে গেছে। কেন? কিভাবে পারলো সে? তোমার জন্য 10 মিনিট ছিল, তার জন্য 10 মিনিট ছিল। সে পারতেছে, তুমি কেন পারতেছো না? সে বাসায় প্র্যাকটিস করে আসছে, ফলে তার লেখার সময় চিন্তা করতেছে না এরপর কি লিখবো। সে জানে এরপরে কি লিখতে হবে, কিন্তু তুমি চিন্তা করতেছো, তাহলে কিন্তু হবে না। তাই তুমি টাইম মেলাইতে পারতেছো না। বুঝছো? তাই তাদের চিত্রগুলো সুন্দর হয়, তোমারগুলো হয় না, কারণ তুমি বাড়ি যা আরেকবার ট্রাই করো না। সত্যি কথা বল, ছেলেগুলো বুকে হাত রেখে বল কেউ যে বাসায় গিয়ে প্র্যাকটিস করে এসে তোরা চিত্রগুলো আমার এখানে আঁকিস, তোদের চিত্রই বলে দেয় যে সে প্র্যাকটিস করে নাই। হ্যাঁ, যে একটু প্র্যাকটিস করবে ওর চিত্রটা, ওই সবগুলা ছেলেদের চিত্র তো এমনিতেও খারাপ হবে, ওগুলার থেকে তুলনামূলক সে ভালো হবে, তার চিত্রটা ভালো হবে, দেখলেই বোঝা যায় কি প্র্যাকটিস করছিল। ঠিক আছে? তোরা এওটাটাই ঠিকঠাক মতো দিস নাই, পুরো সম্মুখে ওটা আর পশ্চাতে ওটা, ওই যে ঘাস পরিঙের যে চিত্রটা আঁকতে দিছিল। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। তোর খাতায়ও নাই, দেখ এর খাতাতেও নাই। অথচ মেয়েরা কিন্তু এটা সুন্দর করে আঁকছে। মেয়েরা আঁকলে চিত্রটা ভালো করে আঁকছে। কেউ যদি চিত্রটা আঁকতে পারে তাতেই তো আমি ধরে নিবো সে বর্ণনা করার টাইম পায়নি, কিন্তু সে বর্ণনা করতে পারতো। হ্যাঁ, আচ্ছা হয়েছে? হ্যাঁ, হয়েছে না এটা? তাহলে এটা একটা পেইড কোশ্চেন, পরীক্ষা যখন আসবে আমাদেরকে এটা পারতে হবে। এখন আসলে বইয়ে এমসিকিউ এর জন্য কি কি করতে হবে? হ্যাঁ, মাছ কেন দিবি তোর আবার? এটা আমি এই যে এখন যদি আমি বলতাম যে এটা মাথা থেকে নিয়ে আসতেছে, এটা লেজ থেকে নিয়ে আসতেছে, অনেকে বুঝতে অসুবিধা হতো। তাই মাছটাকে শোয়া আঁকে দিলাম যে শরীরে কে আছে। বুঝছো? হ্যাঁ, বুঝেছো? রুই মাছ যখন আমরা নিয়ে আসবো, যদি আমরা পাই খুঁজে হাট, তাহলে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, অধ্যায় শেষের দিকে, শেষের দিকে হয়েছে? বের করো, বই বের করো। হ্যাঁ, বই বের করো। দেখো বইয়ে লেখা আছে হার্টের আবরণের নাম কি রে? পেরিকার্ডিয়াম। কি নাম? পেরিকার্ডিয়াম। আর এটা থাকে কোথায়? পেরিকার্ডিয়াল গহ্বরে। কোথায় থাকে? পেরিকার্ডিয়াল গহ্বরে। পেরিকার্ডিয়াল গহ্বরে এগুলা থাকে, সাইনাসে থাকে এগুলো। আচ্ছা, তারপরে নিচের দিকে লেখা আছে এটাতে কি থাকে? একটা ভেন্ট্রিকল থাকে, একটা এট্রিয়াম থাকে। পাইছো?
3 নম্বর লাইনে এগুলো লেখা আছে দেখ। তারপরে এখানে একটা উপপ্রকোষ্ঠ ছিল, কি নাম তার? সাইনাস ভেনোসাস। তাহলে বালবাস আর্টেরিওসাসকে উপপ্রকোষ্ঠ বলা হচ্ছে না। পরীক্ষায় প্রশ্ন করবে রুই মাছে কোন উপপ্রকোষ্ঠ পাওয়া যায়, যা দেখবে এটা আছে কোনটা উপপ্রকোষ্ঠ হিসেবে কাউন্ট হচ্ছে? সাইনাস ভেনোসাস। তাহলে এটার পাশে ছোট করে লিখে রাখ, এটা একমাত্র উপপ্রকোষ্ঠ। এটা এগুলা প্রশ্ন কেউ বানাবে পরীক্ষায় যখন স্যার প্রশ্ন করবে ওই নিচে কোনটি উপপ্রকোষ্ঠ? বালবাস আর্টেরিওসাসটা আর্টারির গোড়ার অংশ, স্ফীত অংশ, ওইটা প্রকোষ্ঠ না। ক্লিয়ার? আচ্ছা এই হচ্ছে কথা। তারপরে নিচের দিকে হ্যাঁ আমাদেরটা এদিকে আছে। আচ্ছা ক খ গ, আমরা গ নাম্বারটা আনছি তাই তো? রেখাচিত্র আঁকছি আমরা, কি চিত্র? রেখাচিত্র। এটা থেকে এটা কিন্তু রেখাচিত্র না, এটা লম্বচিত্র। আগের বইয়ে এটা লম্বচিত্র ছিল, পরে স্যার এটাকে কঠিন করে দিয়েছে যাতে ছেলেমেয়েরা না পারে। হ্যাঁ এটা কঠিন হয়েছে না? এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। এখানে দেখ তো যেটা কইছে সাইনাস ভেনোসাস, এটা দুইটা নালী মিলে তো সাইনাস ভেনোসাস তৈরি হওয়ার কথা, মানে একটা নালী আছে দেখ। কোথায়? কোন দিকে? গ নাম্বারের কথা বলছি না, খ এর কথা বলছি। খতে দেখ সাইনাস ভেনোসাস কয়টা দিয়ে করছে? একটা দিয়ে, কিন্তু দুইটা দিয়ে হবে না। এই যে এটা একটা পারফেক্ট চিত্র, ঠিক আছে? এটা যদি কেউ দেওয়ার পর কয় যে না কবে এই সুযোগে নাই যে এটা হয়নি, যদি কেউ বলে তাহলে আমাকে এসে বলিস, আমি ওটার ছবি তুলে দিব এখন বই, ঠিক আছে? অথবা আমি তোদেরকে গ্রুপে এলা দিয়ে দিব যে এটা আগের এডিশনের বই, কাজের স্যারের বই, এটা আছে, ও বই এটা আছে, ঠিক আছে? আচ্ছা ওকে গেল। এখন সাইনাস ভেনোসাস নিচে হেডিং দিয়ে আছে দেখ, সাইনাস ভেনোসাস। এটা আবার এই কথাটা লেখা আছে, এটা একটা উপপ্রকোষ্ঠ। কি দিয়ে তৈরি হয়েছে এখানে লেখা আছে, দেখ নিচের দিকে ডাক্টাস কুইভারি। কোথা থেকে আসছে? দেহের দুই পাশ। আমি বলে দিচ্ছি দেহের দুই পাশ মানে একটা মাথা একটা লেজ, ওখান থেকে এসে ডাক্টাস কুইভারি তৈরি করে। এবং এই ডাক্টাস কুইভারিটা পরে কি তৈরি করে? সাইনোএট্রিয়াল ছিদ্রপথ দিয়ে ব্লাড কোথায় পাঠায় যায়? এই যে সাইনাস ভেনোসাস সাইনোএট্রিয়াল ছিদ্রপথ দিয়ে কোথায় পৌঁছায়? এট্রিয়ামে। এই কথাটা ওখানে লেখা আছে, শেষ। এখন আসো নিচের দিকে, এট্রিয়াম লেখা আছে। এট্রিয়ামের তো সোজা, এট্রিয়াম ব্লাড নিল কার কাছ থেকে? ব্লাড দিল কাকে? এটা খালি তোমার বড় লাগবে। এট্রিয়াম ব্লাড নিচে কার থেকে? সাইনোএট্রিয়াম থেকে। কোথা থেকে? সাইনোএট্রিয়াল ছিদ্রপথে নিচে না ব্লাড, সাইনাস ভেনোসাস থেকে। এখন এইখানে তুমি কপাটিকাটাকে উল্টা বলা যাবে না। অপশনে এরকম থাকবে, এই কপাটিকার নাম কি হলো? সাইনোএট্রিয়াল না? অপশনে এরকম থাকবে এট্রিওসাইনাল। হ্যাঁ এট্রিয়াল সাইন কি বলে? সাইনাস বা এট্রিওসাইনাল, এই টাইপের শব্দ থাকবে, মানে জাস্ট শব্দগুলোকে উল্টানো হবে। এট্রিয়াল সাইনো কপাটিকা, এটা কি হবে? না, দেখো ব্লাড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, যেদিকে আগে ছিল ব্লাড ওইটা আগে, এই যে এখান থেকে এখানে গেছে না, তাই সাইনো শব্দটা আগে। আর পরে এট্রিয়ামে গেছে তাই এট্রিও শব্দটা পরে। পরেরটাতে দেখ এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গেছে তাই এট্রিও শব্দটা আগে, ভেন্ট্রিকুলার শব্দটা পরে। আমরা কিন্তু ভেন্ট্রিকুলার এট্রিয়াল বলতেছি না, কি বলতেছি? এট্রিও ভেন্ট্রিকুলার। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এট্রিয়ামের বর্ণনা ওখানে দেখ এই দুইটা শব্দ লেখা আছে, যে সাইনাস ভেনোসাস থেকে এই ছিদ্রপথে এই ব্লাড নেয়, আবার এট্রিয়াম থেকে এই ছিদ্রপথে ভেন্ট্রিকুলার চলে যায়, শেষ। ভেন্ট্রিকুলার বর্ণনা কি লেখা আছে? এই ছিদ্রপথ থেকে নেয় আর এটা পাঠায় কোথায়? বালবাস আর্টেরিওসাস, এই ছিদ্রপথে পাঠায়, শেষ। শেষের দিকে হেডিং এ দেয়া আছে বালবাস আর্টেরিওসাস, কি লেখা আছে? বালবাস আর্টেরিওসাস। ওইখানে একটা জায়গাতে লেখা আছে কোনাস আর্টেরিওসাস, কি লেখা আছে? কোনাস আর্টেরিওসাস। যে এই যে দেখো এটা বাল্বের মতো যদি না হয়ে এমন হইতো, এই যে আর্টারিটা যদি এমন হইতো, এইরকম হয় যদি বের হয়ে যেত, তখন এটাকে বলতাম কোনাস আর্টেরিওসাস। কিন্তু রুই মাছে কি কোন হয়? তাই ওটা লেখা আছে দেখ, যে বালবাস আর্টেরিওসাসের হেডিং এর শুরুতেই লেখা আছে এই রুই মাছে কোনাস আর্টেরিওসাস থাকে না, ওটার পরিবর্তে কি থাকে? বালবাস আর্টেরিওসাস। বালবাস আর্টেরিওসাস জিনিসটা কি? আর্টারির গোড়ার স্ফীত অংশ। বুঝছো? এই কথাটুকু এখানে লেখা আছে, আর কিছু লেখা নাই আশা করি, ঠিক আছে? পরীক্ষায় যখন আসবে আমরা আমাদের পরীক্ষায় কবে চিহ্নিত চিত্র অঙ্কন করো। চিহ্নিত চিত্র বললে আমরা এতটুকু লিখলেই শেষ হয়ে যাওয়ার কথা। যদি আমার মনে হয় যে একটু বর্ণনা করি, যদি কখনো বলে যে হৃৎপিণ্ডটা বর্ণনা করো, চিত্র দিয়ে বর্ণনা যখন করবো, তাহলে 1 নাম্বার হেডিং দেব ডাক্টাস কুইভারি। কি হেডিং দেব? ডাক্টাস কুইভারি। 2 নাম্বার হেডিং দেব সাইনাস ভেনোসাস। 3 নাম্বার হেডিং এট্রিয়াম, 4 নাম্বার হেডিং কি? ভেন্ট্রিকল। 5 নাম্বার কি? বালবাস আর্টেরিওসাস। এখন বর্ণনা কি করব? যা কব ডাক্টাস কুইভারি জিনিসটা কি? শরীরের উপরের অংশ থেকে মাথার দিক এবং লেজের দিক থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, এগুলোকে ডাক্টাস কুইভারি বলে, শেষ। ওটা সম্পর্কে আর কোনো কথা নেই। সাইনাস ভেনোসাস কি? সাইনাস ভেনোসাস তৈরি হলো কোথা থেকে এটা বলতে হবে। দুইটা ডাক্টাস কুইভারি সংযুক্ত হয়ে যে গহ্বর সৃষ্টি হয় তাকে সাইনাস ভেনোসাস বলে, এবং এই সাইনাস ভেনোসাস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ছিদ্রপথ দিয়ে কপাটিকা দিয়ে কোথায় চলে যায়? এট্রিয়ামে, শেষ হলো। এট্রিয়ামের বর্ণনা যখন হেডিং দেব, এট্রিয়ামে জাস্ট কোথা থেকে নিল কোথায় দিল এই দুটো লাইনে লিখে দিব। ভেন্ট্রিকলে কোথা থেকে নিল কোথা থেকে দিল কোথায় দিল, আর বালবাস আর্টেরিওসাসের এই কথাগুলো লিখে দিলে শেষ। 3-4টা লাইন লিখে দিলেই হলো। বুঝছো? আমি তো চিত্র আঁকছি, বুঝছো? আর যদি বলে গতিপথ ব্যাখ্যা করো, এরকমও কইতে পারে। গতিপথ কইলে তো কোনো আলাপ নাই, এরো খালি কি জানো বলে? মাথা অংশ থেকে ডাক্টাস কুইভারি, লেজ থেকে ডাক্টাস কুইভারি, তারপর অ্যারো দিয়ে দুইটাকে মেলায় কবা সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস থেকে কপাটিকার নাম লিখবে অ্যারো দিয়ে, জাস্ট অ্যারো দিয়ে লিখতে হবে তখন। বুঝছো? বুঝেছো? আচ্ছা ওকে ফাইন। চলো এখন আই নিচের দিকে কপাটিকাগুলো লেখা আছে, এগুলো আমি সব পড়াইছি তোকে। দেখ নামগুলো পড়াইছি না, এগুলা নাম তোর মুখস্থ করার দরকার নাই। পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন করে, প্রশ্ন কি করবে জানো? প্রশ্ন করবে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মধ্যে যে কপাটিকা আছে তার নাম কি। তোকে যখন এই কথাটা কবে, তুই অপশনে খুঁজে বের করতে পারবি না কি এটা। সাইনাস ভেনোসাস বলছে মানে সাইনো শব্দটা থাকবে অপশনে, আর এট্রিয়াম বলছে বলতে এট্রিয়াল শব্দটা থাকবে। তো ওগুলোর নাম আমি মুখস্থ করবো, বলে দেখে দেখে অ্যান্সার। আবার যদি তোকে এরকম বলে যে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা কোথায় অবস্থিত, এটাই তো আছে উত্তর, ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওলের মধ্যে আছে, ঠিক আছে? এই বুঝেছো? এই হচ্ছে কথা, শেষ হলো। এখন দেখ এই পাশে রক্ত সংবহনের মাধ্যম কি? রক্ত সংবহনের মাধ্যম, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। মানুষের সাথে তুলনা করতে হবে, বুঝছো? তো এইখানে এই যে ঘ নম্বর যেটা লিখলাম না, রক্ত সংবহনের মাধ্যম পাস নাই? এ নাই তো বিকজ ওল্ড ইজ গোল্ড। এর রক্ত সংবহনের মাধ্যম থাকবে? হ্যাঁ মাধ্যম আছে, তোদেরও আছে, থাকবে না মানে? হ্যাঁ আছে আছে, 130। এটা একটা ঘ নম্বর প্রশ্ন, আসবে না মানে?
এটাই তোদেরকে আমি বললাম কিছুক্ষণ আগে, ওইখানে যা লেখা আছে সেই কথাগুলো আমি অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। দেখ ওইটা কিন্তু গতিপথ, রক্ত প্রবাহের মাধ্যম চাইছে না, উপরে লিখে রাখ, এটা কিন্তু গতিপথটা আছে তোর কাছ থেকে, ঠিক আছে? গতিপথ, তাহলে তুই লিখবে যে দেখ মাথা, মাথা আর এদিকে কি লেজ, এখানে একটা ডাক্টাস কুইবেরি, কুইবেরি, ওইদিকে একটা কি, এদিকে একটা ডাক্টাস কুইবেরি না, ডাক্টাস কুইবেরি, দুইটা মিলে সাইনাস, সাইনাস কি ভেনুসাস, ভেনু শব্দটা ভেন থেকে আসছে, সাইনাস ভেনুসাস থেকে ব্লাড কোথায় যায়, সাইনো এট্রিয়াল ভালভ, সাইনো এট্রিয়াল কাভার্ডিকা, এটা আমি সংক্ষেপে লিখলাম, এটা দিয়ে ব্লাড কোথায় চলে যাবে, এট্রিয়ামে চলে যাবে, কোথায় চলে যাবে, এট্রিয়াম, এট্রিয়াম থেকে কোথায় যায়, এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, এভিভি লিখলাম, আমি সংক্ষেপে লিখতেছি, তোরা আবার সংক্ষেপে লিখিস না, এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, এটা দিয়ে কোথায় চলে যায়, ভেন্ট্রিকুলে যায় না, ভেন্ট্রিকুলে যায়, ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকুলো বালবাস কাভার্ডিকা দিয়ে, কাভার্ডিকা বের করে ভি কি, ভি বি আর ভালভ, এরকম ভেন্ট্রিকুলো বালবাস কাভার্ডিকা ভালভ দিয়ে কোথায় চলে যায় ব্লাড, বালবাস আর্টারিয়াস আছে যায় না, আর্টারিও শেষে কোথায় চলে যায়, এওটা হয়ে, এওটা হয়ে কোথায় চলে যায়, সারা দেহে চলে যায়, সারা দেহে চলে যাবে না, সারা দেহে চলে যাবে। এই কথাগুলো এই যে আমি এখান থেকে এইদিকে লিখছি না এক্স অক্ষ বরাবর, তোমরা ওয়াই অক্ষ বরাবর দাবাই দিবা, বুঝেছো? এতটুকু কথা লিখতে পারবে না, এতটুকু কথা লিখলে ওর গতিপথ বর্ণনা করা হলো, এটা ঘ নম্বরে আসে, খালি এতটুকু আসবে না, মানুষেরটা সহজ হবে, তো মানুষেরটা আমরা পরে শিখবো, মানুষেরটা তো আমরা শিখছি। ও হাত চালাইতে হবে, আচ্ছা বুঝছে, তো পড়াশোনা করে কি লাভ, কালকে যদি ইরান একটা বোমা মারি দেয়, বোমা মারতে পারে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দিকে অবস্থান নিছে, কাতারের পক্ষে অবস্থান নিছে, কাতার মানে আমেরিকার পক্ষে অবস্থান নিছে, বুঝছো? বাংলাদেশকে ওরা গনে, একটা মিসাইল যদি খালি দেয় নাই শেষ, দেখবি যে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ আগুন ধরে গেছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমাদের কি আছে, আকাশ ঝকঝকে টিভি দেখা নতুন দুনিয়া, তাই না? আরে ফুল ফর্ম লিখতেছি রে, ভেন্ট্রিকুলো বালবাস কাভার্ডিকা, বোঝে না, ভেন্ট্রিকুলো বালবাস কপা, ঠিক আছে বুঝছো, ভেন্ট্রিকুলো বালবাস কাভার্ডিকা, শেষ হয়েছে, লেখা শেষ করো, এই দ্রুত শেষ করো, উত্তর আছে না কোথায়, তাই এটা থেকে দেহ বলতে ফুলকাতে যায়, হ্যাঁ ফুলকা, তোর আবার এটা মনে রাখছিস ফুলকাতে যায়, আচ্ছা এটা থেকে ফুলকাতে যায়, ফুলকা থেকে সারা দেহে যাবে পরে, হ্যাঁ ফুলকা ওই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড শেষ করবে, এখানে একটা কথা আছে তো সেটা শেষ করবো। এখানে দেখো ওর যে পুরো রক্ত সংবহন যন্ত্রটা হলো, এখানে ব্লাড কি যুক্ত ব্লাড গেছে, খালি কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, তো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড যেহেতু ভেইন পরিবহন করে, আর রুই মাছের পুরো হৃৎপিণ্ডটাতে যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আছে, তার মানে পুরো হার্টটা কিসের মতো কাজ করছে, ভেইনের মতো কাজ করছে না, তাই রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট, কি বলা হয়, ভেনাস হার্ট। তাহলে দেখ কতগুলো হার্ট পড়ছে, একটা নিউরোজেনিক হার্ট কার ছিল, হাঁসফড়িং এর নিউরোজেনিক হার্ট, আর আমাদেরটা মায়োজেনিক। আর এই যে এখন আসি পড়তেছি ভেনাস হার্ট, তোকে পরীক্ষায় কবে ভেনাস হার্ট কোন প্রাণীর পাওয়া যায়, তখন এটা বলতে হবে রুই মাছের, তারপরে জিজ্ঞেস করবে খ নম্বরে ভেনাস হার্ট বলা হয় কেন রুই মাছের হৃৎপিণ্ডকে, এই শব্দটা যদি তুমি বোঝো তাহলে কিন্তু বলতে পারার কথা। ভেনাস শব্দটা আসছে ভেইন থেকে, ভেইন মানে কার্বন ডাই অক্সাইড, যেহেতু এর পুরো হৃৎপিণ্ডটাতে কি যুক্ত রক্ত যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, তো পুরো হৃৎপিণ্ডটা তো ভেইনের মতো কাজ করতেছে, তাই এই হার্টকে কি বলা হচ্ছে ভেনাস হার্ট। ওখানে লেখা আছে দেখো, যেখানে বর্ণনাটা লেখা ছিল না রক্ত সংবহনের মাধ্যম, ওখানে পুরো শুরুতেই লেখা আছে দেখ, এটাকে বলা হয় ভেনাস হার্ট, বা ভেনাসকে বাংলায় বললে কি বলবো, শিরা হৃৎপিণ্ড। তাই এই শব্দগুলো লেখা থাকবে, এগুলা তোর পরীক্ষায় যখন আসবে না শিরা হৃৎপিণ্ড, তখন তুই কিন্তু আর কুলাইতে পারবি না, দেখবি যে তোর মনে পড়তেছে ভেনাস হার্ট, তোর এটা মনে আছে ভেনাস মানে শুধু কার্বন ডাই অক্সাইড যায়, খালি মনে পড়বে না এটা কোথায়, শিরা হৃৎপিণ্ড, তখন খালি মনে পড়বে না এটা কি মাছে নাকি ঘাসফড়িং এ। ঘাসফড়িং এর ফুলকা নাই, তো যাদের ফুলকা নাই তাদের এই কি যেন বলে শুধু শিরা রক্ত সংবহন তন্ত্র থাকবে না হৃৎপিণ্ডে, বুঝছো? হ্যাঁ বুঝেছো? আর ওদের তো ঘাসফড়িং এর রক্তই তো মুক্ত, ওটা যাবে কোথায়, হিমোসিলে যাবে, তো ওর তো ভেইনের কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? এটা শুধুমাত্র যাদের ফুলকা আছে তাদের এই শিরা হৃৎপিণ্ড, শিরা হার্ট থাকবে, বুঝছো? আশা করি বুঝছো। এগুলো এমসিকিউ প্রশ্ন, এগুলো খ নম্বর প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্নটা আমি বলে দিছি, তোদের বইয়ে ওই অ্যারোটা আছে কিন্তু অন্যভাবে আছে, অ্যারোটা খুব হেলদি একটা অ্যারো নাই, যেটা যে অ্যারোটা হ্যাঁ হ্যাঁ এই অ্যারোটাই আসবে ঘ নম্বরে, শুধু এটা আসবে না, এটার সাথে মানুষের সব আসবে, তাই মানুষের অ্যারো গুলো তখন দিতে হবে, তখন পুরোপুরি একটা ঘ নম্বর প্রশ্ন হবে। আপাতত তুমি রুই মাছেরটা তো বুঝছো কিভাবে রক্ত সংবহন হয়, তাহলে অ্যারোটা এখন বুঝে না, চিত্র আট করবি কেন তুই তখন, এখানে প্রশ্ন তো অনেকগুলা। এক নম্বর প্রশ্ন হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রাঙ্কন করো, তখন খালি চিত্র আঁকে নামকরণ করে দিলে শেষ, মানে মার্ক করলেই শেষ। যদি কখনো বলে রুই মাছের লম্বচ্ছেদের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র বর্ণনা করো, তখন চিত্রটা লিখে এগুলা পাতা একটু করে লিখতে হবে, এটা একটা কোশ্চেন, এই দুই টাইপের কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে রুই মাছের রক্ত সঞ্চালনের গতিপথ বর্ণনা করো, বুঝছো? তো শুধু রুই মাছ দিবে না, সাথে মানুষের তুলনা করতে বলবে, অথবা ঘাসফড়িং এর সাথে রুই মাছের রক্ত সঞ্চালনের পার্থক্য বর্ণনা করো, বুঝছো? দুইটা একসাথে করবে, তো দুইটা যখন একসাথে করবে, এটা তো তুমি জানো রুই মাছেরটা পার্থক্য করতে গেছে ঘাসফড়িং এর সাথে, ম্যাক্সিমাম সময় ঘাসফড়িং বলবে, তো ঘাসফড়িং এর রক্ত সঞ্চালনের গতিপথ একটা শিখেছিলাম না আরো, তো ওইটা আর এটা একবার লিখবা, লিখে তারপরে ঘাসফড়িং এটা লিখে দেবা, এই দুটো পার্থক্য শেষ, বুঝেছো? একটা বদ্ধ একটা মুক্ত না, সেটা খালি কমেন্ট করে দিবা, এটাতে বদ্ধ সংবহন, এটাতে মুক্ত সংবহন, শেষ, বুঝছো? আর যদি মনে হয় তোমাকে প্রশ্ন করছে শুধু রুই মাছের রক্ত সঞ্চালন বর্ণনা করা, গতিপথটা চাইছে, এটা চাওয়ার কথা নয়, যদি কখনো চায় তাহলে চিত্রনাকে এটা দিও, শেষ, বুঝছো? চিত্রনাকে তো টাইম লাগবে না রে, চিত্রটা 30 সেকেন্ডে হবে,
হ্যাঁ তোদের বেশি লাগতে পারে। আচ্ছা হয়েছে, দেখ নিচের দিকে একটা পার্থক্য লেখা আছে, মানুষের সাথে রুই মাছের রক্ত সংবহনের পার্থক্য লেখো। এখান থেকে এমসিকিউ হবে, এখান থেকে সিকিউ প্রশ্ন, এটা একটা সৃজনশীল কোশ্চেন। আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, মানে সমূহ সম্ভাবনা আছে, তোদের সময় আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বুঝছো কেন এটা আসবে বলতো ঢাকা ইউনিভার্সিটিতে? এটা জানে মানে তুমি মানুষেরটাও জানো, তুমি রুই মাছেরটাও জানো, তাই এটা জিজ্ঞেস করবে। ঘাসফড়িং এরও সেম, মানুষের সাথে ঘাসফড়িং এর পার্থক্য এটা জানা মানে তুমি দুটো জানো। বুঝছো? আর তিনটাও দিতে পারে, তিনটা দিবে না, কারণ এটা প্রশ্ন হয় 2.5 নম্বরে 2.5, এবং এখানে বলে দেওয়া হয় একটা করে পার্থক্য লিখলে 0.5 করে। তা 5টা লিখতে প্রশ্নে বলবে 5টা পার্থক্য লেখো, 5টা লিখলে 0.5 করে 2.5। হুম হুম আমাদের সময় তো ফার্স্ট রিটেন চালু হয়েছে, আমরাই ফার্স্ট রিটেন দিছি ঢাকা ইউনিভার্সিটিতে। যা দেখি কি প্রমাণ করতে গেছে জানিস ফিজিক্সে, পিভি সমান এনআরটি। খালি কইছে প্রতিপাদন করো পিভি সমান এনআরটি। এখন আমি বসে বসে ভাবতেছি আমি তো পারবো না, এটা অসম্ভব। যেগুলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আসছে ওরাও কি পারবে নাকি? এতটুকু জায়গা ওখানে ফাঁকা, হ্যাঁ 4টা আঙ্গুল বসবে, একটা এই প্রশ্নটা দিয়ে একটা বক্স আছে একটা, এরকম 4টা আঙ্গুল ফাঁকা বুয়েট স্টাইলের মতো, হ্যাঁ 5টা আঙ্গুল বসবে, 4টা 5টা আঙ্গুল বসে এখানে, এই এতটুকু স্পেস আমি দেখছিলাম, এতটুকু স্পেসের মধ্যে বলে প্রমাণ করা লাগবে পিভি ইকুয়াল টু এনআরটি। তা আমি এখন চিন্তা করলাম যে এটা একটু প্রমাণ করা যায় কিনা। তো আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। আমি তো এগুলো যে একাডেমিকে পড়াই না স্যারেরা, পড়ায় কিন্তু এগুলোকে আসে পরীক্ষার কথা, এগুলো আমরা প্র্যাকটিসও করে যাই না। আর আমি তো সে 1.5 মাস পড়াশোনা না করে গেছি পরীক্ষা দিতে, মানে মেডিকেল হওয়ার পর তো আমি উদ্ভাস থেকে আসি পরীক্ষা দিতে গেছি একেজন বলে ফার্মগেট থেকে। তো আর শুরু করলাম যে আমরা জানি পিভি ইকুয়াল টু 1/3 এম এন কি যেন একটা সূত্র আছে না, এরকম কি যেন আছে এগুলা, এরকম হ্যাঁ এটা একটা শব্দ সূত্র আছে না, আমি ভুলে গেছি। এরকম একটা সূত্র আছে কিন্তু গতি সূত্রের সাহায্যে করা যায়। হ্যাঁ 3/2 এরকম কিছু একটা আছে, হ্যাঁ এরকম টাইপের একটা আছে না, ই কে সমান না এ না আর টি সমান, এরকম একটা সূত্র আছে না, ওইটা লিখলাম একপাশে। লিখে এটা আছে এই যে আর টি সমান এটা, বুঝছস আর টি সমান এরকম আসে, আর আরেকটা আছে পিভি সমান এইটা, মানে ও ওইটা। এটা লিখলাম যে আমরা জানি, হ্যাঁ কিছু করবো, আমার তো টাইম শেষ, মানে আর কোনো কাজ নাই, আমি বসে আছি পরীক্ষা শেষ, তো ট্রাই করি, একটু ট্রাই মারি, সমস্যা নেই তো। তো এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ, কি শয়তানি বুদ্ধি, হ্যাঁ এটা 1 নাম্বার সমীকরণ। আর পরে লিখছে না পিভি সমান এই সেম সমীকরণ আরেকটা, হ্যাঁ এম এন স্কয়ার, মানে এক্সাক্ট এই সমীকরণটা মনে পড়তেছে না, এটা 2 নাম্বার দিয়ে দিলাম। 1 ও 2 হতে বলা যায় যে পিভি সমান আরটি, এবং এখানে যেহেতু 1 আছে এটার পরিবর্তে n বসা যায়, এনআরটি। প্রমাণিত, ছোট্ট করে লিখে দিলাম প্রুফড দিয়ে। আমি এখন হাসতেছি, এটা কি নাম্বার দিবে? 1 হয়তো দিবে, বুঝছো একটু ট্রাই করছো যে মানে তোমাকে 1 দিবে, বুঝছো 1 না দিলেও 0.5 দিবে, ওই 0.5 এ তো আমার ওখানে অনেক বেশি, বুঝছো। আর আর যে 4টা প্রশ্ন থাকে ফিজিক্স থেকে, এই একটাই আমি পারি নাই, মানে এরকম শয়তানি করে মেলাই দিয়ে আসছিলাম, আর বাকি 3টা আমি পারছিলাম। বাকি 3টা এই যে বুদবুদ নাকি এগুলো শব্দ প্রশ্ন আসছিল, আর তাপগতিবিদ্যার একটা প্রশ্ন আসছিল, ওগুলো তো আমি দেখে বলতে পারতাম যে কত হবে। কার্নো ইঞ্জিনের একটা ম্যাথ আসছিল, ওগুলো দেখে দেখে পারা যায়, ওটা করে দিছিলাম। আর এটা আমি দিছিলাম, পরে বের হয় দেখি সবাই এই প্রশ্নটা নিয়ে খুব রাগারাগি, হ্যাঁ এটা প্রশ্ন কি এটা হয় নাকি এত কম সময়ের মধ্যে প্রতিবেদন, কি যেন তপন স্যারের বইয়ে বিশাল একটা ম্যাথ দিয়েছে, দিয়ে ওটা প্রমাণিত করছে, হ্যাঁ এরকম ম্যাথ দিতে পারে। আমরা ফার্স্ট দিছিলাম বায়োলজি গুলো, আমি পারছিলাম বায়োলজির এরকম 5টা করে বৈশিষ্ট্য লিখতে বলতো, নগ্নবীজের 5টা বৈশিষ্ট্য লেখো, আর মালবেসিক গোত্রের অর্থনৈতিক গুরুত্ব 5টা লেখো, তাই এগুলো তো আমি পারি, তাহলে লিখে দিছিলাম 5টা করে যাবে। অলওয়েজ কটা করে যাবে? 5টা। কেন 5টা করে যাবে? কারণ এই খাতাগুলো কাটার সময় যাতে পার্সিয়ালিটি না হয়, মানে কাউকে বেশি দিছে কাউকে কম নাম্বার দিছে এরকম যাতে না হয়, তাই 5টা করে যাবে। শিক্ষককে বলে দেওয়া হয় একটাতে 0.5, যদি 5টায় সঠিক লেখে 2.5 দিবেন, যদি একটা ভুল লেখে 2 দিবেন, যদি 2টা ভুল কারেক্ট লেখে সেটা 1 দিবেন, তাহলে আর পার্সিয়ালিটি হওয়ার সুযোগ নেই, বুঝছো। তাই এক্সাক্ট উল্লেখ করেই দেয় 5টা লিখো, এই বিক্রিয়াটা সম্পূর্ণ করো, ওখানে ওই বিক্রিয়াটা কমপ্লিট সম্পূর্ণ করতে পারলে 2.5 দিবে, যদি প্রভাবক গুলা বাদে সম্পূর্ণ করতে পারে তখন 2 দিবে, এরকম করে মার্ক বন্টন বলে দেয় আছে, বুঝছো। তাই একটু ট্রাই করলেও 1 নম্বর দিবে, একটা সূত্র লিখলে 1 নম্বর দেওয়া উচিত, বা 0.5 দেওয়া উচিত, 0.25 ও যদি দেয় লস আছে, লস নাই তো ওইটাই হতে পারে আমার একটু মেরিট টাকায় নিয়ে যাবে সামনের দিকে, হ্যাঁ এরকম হয়। আচ্ছা এটা বুঝছো না? আচ্ছা এখন আসো নিচের দিকে, ধমনী তন্ত্র এটি আছে, রক্তনালী, তো রক্তনালীতে আর শিরা থাকবে আর কি থাকবে? ধমনী থাকবে না? ধমনী থাকবে তো। হ্যাঁ এখন কথা হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্রটা আমাদেরকে শিখতে হবে, এটা কখনো পরীক্ষা আসে না, এটা একটা মাথা ঘোল করার জিনিস। আমি একটু আঁকতেছি, দেখ একটু মনোযোগ দিয়ে। তাহলে রুই মাছের এই পাশে ফুলকা আছে কতগুলা, এই পাশে আছে কতগুলা, আমরা নিশ্চয়ই গণি নাই, তাই তো? যদি কখনো গণার সুযোগ হয় তাহলে গণি দেখবা এই পাশে আছে 4টা, এই পাশে আছে 4টা। এখন কথা হচ্ছে ফুলকাই বা কেমন সেটাই তো দেখি নাই। ফুলকা দেখছি না আমরা মাছের মাথা যারা খাইছি, এরকম ফুলকা, এরকম একটা হাড্ডি থাকে এটাতে, ওই হাড্ডিটার উপরে এরকম 2 সারি সাজানো থাকে, কয় সারি? 2 সারি করে সাজানো থাকে না, একটা হাড্ডিতে কয়টা করে থাকে? 2টা করে সারি থাকে, এরকম চুল থাকে 2 দিকে। আমরা যখন রুই মাছ নিয়ে আসবো তখন আমরা দেখবো 2 সারি, এগুলা মিলে একটা এরকম হাড্ডি আছে কতগুলো, ওখানে একটা সাইডে 4টা আছে, এই পাশে কয়টা আছে? 4টা আছে। তাহলে টোটাল ফুলকার সংখ্যা কয়টা? 8টা বা 4 জোড়া, বুঝছো। তাহলে ফুলকা আছে 4 জোড়া। এখন আমরা একটা রুই মাছকে ধরে, এটা আঁকিস না কারণ আমি এটা জাস্ট বোঝানোর স্বার্থেও লিখতেছি, এরকম করে শোয়াইলাম ওকে, তো এখানে আর 4টা ফুলকা পড়ে যাবে না? 4টা এক সাইডে 4টা এখানে আঁকা যাবে, তো অপোজিট সাইডে অপোজিট আছে, তো এক সাইডে 4টা আছে, এই যে ধর এগুলা আমার ফুলকা ধরে নিলাম, আমি বোঝার তাগিদে কি লিখলাম, এগুলা আমার কি ফুলকা, এগুলাকে আমি বড় করে আর আঁকতেছি। একটা সাইডের ফুলকা কয়টা? 4টা। এই ফুলকা গুলাকে জানি কি বলে? ব্রাঙ্ক। কি বলে? ব্রাঙ্ক বলে। এরকম এটা প্রথম ফুলকা, এটা সেকেন্ড ফুলকা, এটা থার্ড, এটা ফোর্থ।
আচ্ছা এই ব্রাঙ্কের বাইরে আরেকটা ব্রাঙ্ক আছে, মানে 4টা কার্যকর ফুলকার বাইরে আরেকটা অকাজের ফুলকা আছে, যেগুলো অকাজের ওগুলোকে সিউডো বলে না, সিউডো বলে তো। তাহলে উপরের দিকে আরেকটা ছোট্ট ব্রাঙ্ক থাকে, ওইটার নাম হচ্ছে সিউডো ব্রাঙ্ক। কি নাম? সিউডো ব্রাঙ্ক। এটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবে সিউডো ব্রাঙ্ক। সিউডো ব্রাঙ্ক কি কোনো রক্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইডে করে ট্রান্সফার করে? উত্তর হচ্ছে না, সিউডো ব্রাঙ্কের কোনো কাজ নাই, ওষুধ করে বসে থাকে খালি। আচ্ছা গেল। এখন এই যে ফুলকাগুলোর কাজ কি? ফুলকার কাজ সিম্পল। একে আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড দিব, ইনপুট করাবো ফুলকাতে। ফুলকা আমাদেরকে কি দিবে? ফুলকা আমাদেরকে অক্সিজেন যুক্ত ব্লাড দিবে, বুঝছো? তাহলে ইনপুট দিতে হবে কোন ব্লাড? কার্বন ডাই অক্সাইড। ও আউটপুট দিবে কি? অক্সিজেন যুক্ত ব্লাড। তো এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমার হৃৎপিণ্ড থেকে বের হয়েছিল কি দ্বারা? অ্যাওর্টা দ্বারা না? এই সেই অ্যাওর্টাটা আঁকলাম এখানে, বুঝছো? এইটা সেই অ্যাওর্টাটা, ওই যে বের হইলো না যেটা, এদিকে বালবাস আর্টারিওল, হার্টটা এদিকে আছে, এটা পুরোটা হার্ট আছে এখানে, বুঝছো? এটাকে আমি হার্ট দিলাম খালি, জাস্ট কিছু বললাম না। এটা হার্ট, এটা আমার পুরো অ্যাওর্টাটা। এটাতে কি যুক্ত ব্লাড আছে? কার্বন ডাই অক্সাইড। তো এই ব্লাড তো ফুলকা না দিলে এক্সচেঞ্জ করবে কিভাবে? তো দিতে হবে তো। তো 4টা ফুলকাকে একটা নালি দিয়ে দিবে না, 4টা করে দিবে, একটা নালি দিবে, একটা নালি, একটা নালি, এভাবে দিবে না? তাহলে এই দেখ প্রথম যে নালিটা আছে এটা থেকে একটা নালি ব্লাড নিয়ে যাবে কোথায়? ধরলাম এখানে নিয়ে গেল, প্রথমটাতে নিয়ে গেল। এটা থেকে দ্বিতীয়টাতে অক্সিজেন যুক্ত না কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড যুক্ত। এটার নাম কি ছিল? অ্যাওর্টা। এই অ্যাওর্টা ছিল না? হার্ট দিয়ে অ্যাওর্টা দিয়ে বের হলো না কার্বন ডাই অক্সাইড যুক্ত? তাহলে এটা গেল। আবার এখানে একটা নালি নিয়ে এসে ব্লাডটা দিয়ে দিল, এই আবার একটা। এখন কথা হচ্ছে এই ছোট ছোট নালীগুলোকে কি বলবো? এলে ব্রাঙ্কে নিয়ে গেল না? ব্রাঙ্কে নিয়ে গেল তো, তাহলে এগুলোকে বলে ব্রাঙ্কিয়াল ধমনী। কি বলা হবে? ব্রাঙ্কিয়াল। এখন বল, ব্রাঙ্কে আর ঢুকছে না ব্রাঙ্কে বের হইছে? ব্রাঙ্কে ঢুকছে, তাই এটাকে বলা হয় অন্তর্বাহী। অন্তর্বাহী মানে ভিতরে ঢোকা, বুঝছো? বা এফারেন্ট, এফারেন্ট মানে আসা না? তাহলে এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে এটা প্রথম ব্রঙ্কিয়াল ধমনী, হ্যাঁ কি না? ফার্স্ট ব্রঙ্কিয়াল ধমনী। সেটা কেমন? সেটা এফারেন্ট ব্রঙ্কিয়াল। দেখতে তো বই লেখা আছে। এলে এলে তোর কেউ যদি না বুঝিস, কারো যদি মাথার উপর দিয়ে যায়, তুমি স্কিপ করে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। এর যে অক্সিজেন রক্তটা বের হয়েছে, ওটা কি দিয়ে বের হয়েছিল? অ্যাওর্টা দিয়ে বের হয়েছিল না? অ্যাওর্টা দিয়ে এদের কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড যায়, বুঝছো? তো হৃৎপিণ্ড থেকে যেটা বের হবে ওটার নাম তো অ্যাওর্টা। এখন এর যদি ব্লাড কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে, সেটা আমাদের দোষ? আমাদের তো দোষ না। এটা যদি কেউ না বোঝো, অনেকে কিন্তু বুঝবে না। এই তোরা কি বুঝতেছিস? তাহলে হার্ট থেকে ব্লাড বের হইলো, ফুসফুসের এই যে ফুলকাগুলাকে দিতে হবে, ফুলকাকে ব্রাঙ্ক বলে, তাই এই ধমনীগুলোর নাম ব্রঙ্কিয়াল ধমনী। আর এই লম্বাটা হচ্ছে অ্যাওর্টা, যেটা বের হইলো হার্ট থেকে। তাহলে এটার নাম হচ্ছে ফার্স্ট এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। এফারেন্ট কেন? কারণ ঢুকছে তাই, ঠিক আছে? তাহলে ফার্স্ট এফারেন্ট, এগুলো আমি বলতেছি না। এটা সেকেন্ড এফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন, এ বি ভি আমি সঙ্গে লিখলাম, এফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন। তাহলে এটার নাম কি হবে? থার্ড এফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন। এটার নাম কি হবে? ফোর্থ এফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন। আচ্ছা, এগুলোর মাধ্যমে ব্লাড কোথায় পৌঁছেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ফুলকাতে পৌঁছেছে। এখন ফুলকার সাথে পানির দেখা হয় প্রতিদিন। কার দেখা হয়? পানি। ওই যে ওই কানকটা উঠলে পানি ঢোকে না? তো পানির দেখা হলে পানির সাথে সে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করে, বুঝছো? তো এখন এখানে অক্সিজেন তৈরি হয়েছে, কি আছে? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড ঢুকাইছিলাম, প্রত্যেকটাতে এখন কি তৈরি হয়েছে? অক্সিজেন। এখন এই ব্লাড গুলো বের হয়ে যাবে না? তো বের করার জন্য তো ধমনী লাগবে। তো ব্রাঙ্ক থেকে যে ধমনী বের হবে ওটার নাম তো ব্রঙ্কিয়াল, কিন্তু বের হচ্ছে জন্য ওগুলোকে ইফারেন্ট বলা হয়। কি বলা হয়? ইফারেন্ট। তাহলে এটা থেকে একটা ধমনী বের হয়ে যাবে না? হ্যাঁ, বের হয়ে যাবে কিনা? এটা থেকেও অক্সিজেন নিয়ে যাচ্ছে, কিন্তু এরা কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন। এও নিয়ে যাবে, এই কি নিয়ে যাবে। এগুলা তোদের সৃজনশীল জীবনে কোনোদিন আসবে না, জাস্ট বইয়া আছে তাই দেখাচ্ছি, ঠিক আছে? সৃজনশীল এত কঠিন কোশ্চেন করার টাইম নাই ওদের, আর এত কঠিন কোশ্চেন দিলে ওরা পারবেও না। এই ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা এমনি তো পারবে না, তোদেরকে হয়তো বুঝাচ্ছিস জন্য বুঝতেছিস, এগুলা স্কিপ করে যাবে স্যাররা। বলে এটা লাগবে না, কিন্তু একটু দেখাচ্ছি ইন্টারেস্টিং জিনিসটা তাই, বুঝছো? তাহলে এগুলোর নাম কি হবে? এটার নাম হবে ফার্স্ট ইফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন। এখনো কিন্তু তেমনই। তো এটা সেকেন্ড ইফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন, এটা থার্ড ব্রঙ্কিয়াল ইফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন, এটা ফোর্থ ইফারেন্ট ব্রঙ্কিয়াল ভেন। এলাকাও ধমনী বলা হবে। কি বলা হবে না? ধমনী বলা হবে। তো ধমনী থেকে ধমনী সৃষ্টি হবে, ঠিক আছে? এই ধমনীগুলো বের হয়, এখন এরা আরেকটা আবার অ্যাওর্টা তৈরি করবে। এই অ্যাওর্টাটা কোথায় ছিল? এই অ্যাওর্টাটা অঙ্কীয় দেশে ছিল। এই অ্যাওর্টাটা কোথায় ছিল? অঙ্কীয় দেশে ছিল। এটা হ্যাঁ, এই আর্টারি, আর্টারি। বাংলায় ধমনী করছি কিন্তু লিখতেছি আবার ভেন। আচ্ছা, আর্টারি, আর্টারি, সরি আর্টারি। এই ধমনী তো বলতেছিলাম মুখে, আর্টারি লিখতেছিলাম। আচ্ছা, এই যে আর্টারি হলো, এটা ছিল অঙ্কীয় অ্যাওর্টা। অঙ্কীয় মানে পেটের দিকে, আর এগুলা যেগুলা বের হচ্ছে এগুলা যাবে পিঠের দিকে, মানে এবার যেটা তৈরি হবে এটার নাম পৃষ্ঠীয় অ্যাওর্টা। এই চারটা এখন একসাথে হবে। এখন একসাথে হওয়ার কানেকশনটা আবার অন্যরকম। এই যে এইটা এসে একলাই তৈরি করে, একলাই এসে যুক্ত হয়, এটার সাথে যুক্ত হয় কে? এই, বুঝছো? কিন্তু এই দুইটা যখন কানেক্টেড হবে, এরা দুইজন কিভাবে কানেক্টেড হয়? এখানে একটা তৈরি করে। কয়টা তৈরি করে? একটা। এই যে দেখেন, একটা তৈরি করে। এটাকে একটু এদিকে চাপে নিয়ে আসি, এই যে, বুঝছো? এই বুঝেছো? সব মিলে একটা তৈরি হলো। এই যে সব মিলায় যে একটা তৈরি হলো, এটাতে এখন কি যুক্ত ব্লাড আছে? অক্সিজেন যুক্ত ব্লাড। এটাকে বলা হয় পৃষ্ঠীয় ধমনী। কি বলা হয়? পৃষ্ঠীয় ধমনী। তোমাদেরকে আসলে আমি বুঝাইতে পারছি কিনা আই ডোন্ট নো। কি বলা হয়? পৃষ্ঠীয় ধমনী। এখন এখানে তো একটা সাইড দেখানো হলো, অপোজিট সাইডে আরেকটা তৈরি হবে না পৃষ্ঠীয় ধমনী? এটাকেই তোদের বইয়ে এখানে দেখ গোল করে বোঝাইছে, এরকম করে দিছে না? এরকম করে এই যে এগুলা ফাঁকা হইছে, মানে এদিকে আসি ঢুকছে, ঢুকবে না? এই যে এরকম করে আসে, ওপাশ থেকে আসবে না এক জোড়া, আসে এরকম করে দুটো মিলে আলটিমেটলি কি তৈরি হয়েছে?
হ্যাঁ ওটা ভিতর পাশে দেখাবে অপোজিট সাইডে, আমি এখানে হয়তো একসাথে দেখালাম না, এটা এখন তুলবি তোরা, এগুলো তো তুলতে বলি নাই, এটা জাস্ট বুঝতে বলছি। জাস্ট চিত্রটা কি বুঝছো? দেখ আবার বলতেছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোন। হার্ট থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড নিয়ে বের হলো যেটা, সেটাকে বলা হয় অ্যাওর্টা। এখন এই নামটা কারেকশন করে দিলাম, এটাকে বলা হয় অঙ্কীয় অ্যাওর্টা। অঙ্কীয় মানে তোমরা বোঝো পেটের দিকের অ্যাওর্টাটা, বের হয়ে ফুলকায় চলে গেল। ফুলকায় যখন চলে গেল, যে ফুলকাতে তো ব্লাড দেওয়া লাগবে, 4টা ফুলকা আছে একটা সাইডে, তো 4টা ব্রঙ্কিয়াল ধমনী তৈরি হবে। তো এগুলো যেহেতু প্রবেশ করতেছে, এগুলোকে বলা হয় এফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। প্রথমটাতে যেটা যাবে সেটা ফার্স্ট এফারেন্ট ব্রঙ্কিয়াল, দ্বিতীয়টাতে যেটা যাবে সেকেন্ড এফারেন্ট ব্রঙ্কিয়াল, থার্ড যেটা থার্ড এফারেন্ট ব্রঙ্কিয়াল, ফোর্থ যেটা যাবে ফোর্থ এফারেন্ট ব্রঙ্কিয়াল। গেল। এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডগুলো কাকে দিয়ে দিল? ফুলকাকে দিয়ে দিল, ব্রাঙ্ককে দিয়ে দিল। ব্রাঙ্ক নিয়ে এটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করবে পানির সাথে, সেই হিসাব আলাদা করবে। করার পর কি যুক্ত রক্ত তৈরি হবে, অক্সিজেন, এগুলো এখন বের হয়ে যাবে। তো এগুলোকে বলা হবে ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। এরা যখন সংযুক্ত হয়, প্রথম আর দ্বিতীয়টা সরাসরি কানেক্টেড হয়, আর তৃতীয় এবং চতুর্থটা একসাথে কানেক্ট হয়ে সংযুক্ত হয়। তো পুরাটা মিলে একটা নালী তৈরি হবে না, এটা হলো পৃষ্ঠীয় ধমনী। এই পৃষ্ঠীয় ধমনীটা এখন সারা দেহে যাবে, অক্সিজেন যুক্ত রক্ত না, সারা দেহে নিয়ে যাবে। আমাদের দেহে পৃষ্ঠীয় ধমনীর কাজ করতে হবে আমাদের মহাধমনী, মহাধমনী না, ওদের এই পৃষ্ঠীয় ধমনীটা কেবল তৈরি হলো, এটা এখন সারা দেহে ব্লাডটা নিয়ে যাবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে, এটাতে এখন অক্সিজেন যুক্ত ব্লাড না, এই অক্সিজেন যুক্ত ব্লাডটা যখন নিয়ে যাবার ধরবে, এই হার্ট চিল্লাবে না যে এ আমারও ব্লাড, ওর অক্সিজেন দরকার নাই, ও কবে না যে আমারও অক্সিজেন দরকার, আমাকে দিয়ে যা, চাবে কিনা? চাবে। তখন তোদের বই হয়তো এই দিক থেকে টানছে, আমি এখান থেকে টানলাম, তখন হার্টে একটা ধমনী এসে ব্লাড নিয়ে দিয়ে যাবে। হার্টে যে ধমনী ব্লাড দেয়, আমাদেরটার নাম কি? করোনারি ধমনী। এদেরও এটার নাম কি হবে? কার্ডিয়াক ধমনী। কি ধমনী? কার্ডিয়াক ধমনী। তোদের পরীক্ষা জিজ্ঞেস করবে রুই মাছের, হ্যাঁ অন্য দিক দিয়ে নিয়ে আসছে, হৃৎপিণ্ড পর্যন্ত নিয়েও যায়নি ওই ধমনীটা, বুঝছো কি? তাহলে হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ দেয়, এটা প্রশ্ন করবে তোকে পরীক্ষায়, কোন ধমনী? রুই মাছে হৃৎপিণ্ড মানে তো তুমি বুঝছো এটা কার্ডিয়াক, অপশনে তাকালে পাবো না কার্ডিয়াক ধমনী। আবার এই যে ব্রাঙ্কাইতে বসিয়ে ছিল না চুপ করে, ও তো কোনো কাজ করে নাই, কিন্তু ওর আবার অক্সিজেন দরকার, বুঝছো? ও যখন এই পাশ দিয়ে যাচ্ছিল, এরা সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও চিল্লাচ্ছে আমাকেও অক্সিজেন যুক্ত ব্লাড লাগবে, তখন ওইখানে একটা ধমনীর সৃষ্টি হয়, ওই ধমনীটার নাম হাইওয়েট ধমনী। দেখো এই জন্যই আমি রুই মাছটা এখানে আঁকছিলাম, এটা মাছটার মুখটা এটা পড়ি যায় না উপরে, তাহলে আমাদের একটা হাড্ডি আছে না মুখে, হাইওয়েট, জিহ্বার সাথে কানেক্টেড কিনা, আছে কিনা? তো ওই যে সিউডোব্রাঙ্কার কাছাকাছি ওই হাইওয়েট অস্থিটা থাকবে মাছের, এই মাছের জিহ্বা আছে কিন্তু থাকবে না, তাহলে ওই হাইওয়েট ধমনীকে যে ব্লাড দিত ওইটার নাম হাইওয়েট ধমনী, ওখান থেকে সিউডোব্রাঙ্ক ব্লাড পায়। এটা তোদের পরীক্ষায় খুব কঠিন কোশ্চেন করলে জিজ্ঞেস করবে, সিউডোব্রাঙ্ক কোথা থেকে রক্ত পায়। তোকে মনে রাখা লাগবে সিউডোব্রাঙ্কটা উপরের দিকে থাকে, মাথার দিকে, মাথার দিকে থাকলে মানে হাইওয়েট ধমনী দ্বারা ব্লাড পাবে। ঠিক আছে? তাহলে এখানকার একটা ধমনীর নাম কি? হাইওয়েট। বুঝছো? মনে থাকে জানো, হাইওয়েট ধমনী দ্বারা সিউডোব্রাঙ্ক ব্লাড পায়। শেষ, আর কিছু নাই এখানে। এই যে কথাগুলো যেগুলো আমি বাংলায় বললাম না, এগুলো এখানে গল্প আকারে লেখা আছে, তোমরা চাইলে রিডিং দেবা, না চাইলে দরকার নাই। আর চিত্রটা যদি বুঝো কেউ, চিত্রটা যদি বুঝে থাকো তাহলে চিত্রটা বুঝলেই হবে না। এটা কোনো সৃজনশীল আসবে না, কোনো এমসিকিউ আসবে না। এটা থেকে দুইটা এমসিকিউ, সেটা হচ্ছে ফুলকা থাকে কয় জোড়া? 4 জোড়া। এই যে সিউডোব্রাঙ্ক থাকে কয়টা? দুইটা। এবার একটা ওপাশে একটা। প্রশ্ন করবে সিউডোব্রাঙ্কের রক্ত সরবরাহ দেয় কোন ধমনী? এই নামটা খালি লাগবে, হাইওয়েট। আর হৃৎপিণ্ডতে রক্ত সরবরাহ দেয় কার্ডিয়াক ধমনী। কিন্তু আমি বুঝাইলাম যাতে তোমরা বোঝো। এবার এই যে যেটা পৃষ্ঠীয় বের হইলো না, পৃষ্ঠীয় ধমনী, পৃষ্ঠকে ইংলিশে কি বলা হয় রে? ডরসাল না ভেন্ট্রাল? ডরসাল। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা শুরু হলো, দেখ এই যে দেখ নিচের দিকে লেখা আছে পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসিয়াল অ্যাওর্টা, পাইছো? এটা সারা দেহে ব্লাড নিয়ে যাবে না, এখানে দেখ লাল লাল কালারে কিছু ধমনীর নাম দেয়া আছে, এটা থেকে ওই শাখাগুলো তৈরি হয়। এইটা ইনফিনিটি স্টার, বুঝছো? হ্যাঁ এটা এমসিকিউ এর জন্য মিশাই দিলাম এগুলা। হ্যাঁ পৃষ্ঠীয় মহাধমনী যেটা তৈরি হয়েছিল এখানে, এই পৃষ্ঠীয়টার মেলা শাখা হয়, পৃষ্ঠীয় ধমনীটা থেকে মেলা শাখা হয়। 1 নম্বর শাখার নাম কি বলতো? সাবক্লাভিয়ান। তোদের পরীক্ষা জিজ্ঞেস করে সাবক্লাভিয়ান ধমনী, সাবক্লাভিয়ান ধমনী। পরীক্ষার প্রশ্ন করবে সাবক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? তাহলে সাবক্লাভিয়ান কোথায়? বক্ষ গহ্বরে। কোথায়? বক্ষ, বল তোরা, বক্ষ পাখনা অথবা আরেকটা কি? ও বক্ষ চক্র। আচ্ছা বক্ষ চক্র, এটা আমার মনে রাখা লাগবে, আমি শিখাচ্ছি সেটা। 2 নম্বর সিলিয়াকো, লিয়াকো মেসেন্টারিক, মেসেন্টেরিক। আচ্ছা সিলিয়াকো মেসেন্টেরিক কোথায় এটা দেয়? এই যে বলতেছি দেখ, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, এগুলো সব, তাই তো? অগ্ন্যাশয় আর কি? মলাশয়। আচ্ছা ওকে ফাইন, মলাশয়। ওকে ফাইন, শেষ। প্যারাইটাল, দেহ প্রাচীরে দেয়। দেখছিস আমি সেই কবে পড়ছি আমার মনে আছে। প্যারাইটাল ধমনী কোথায় রক্ত সরবরাহ দেয়? দেহ প্রাচীরে। এগুলো সব বুঝাচ্ছি, এটা দেখলেই মনে পড়বে দেহ প্রাচীরে। আচ্ছা রেনাল ধমনী, এটা তো বুঝিস, রেনাল মানে কি? বৃক্কতে নিয়ে যাবে, এটা বৃক্কতে রক্ত সরবরাহ দেবে, রেনাল ধমনী। আচ্ছা ওকে ফাইন। আর কি আছে? 5 নাম্বার ইলিয়াক ধমনী, ইলিয়াম, ইলিয়াম ইসিয়াম পিউবিস পড়ছিস জীবনে? ইলিয়াম ইসিয়াম পিউবিস, এটা তো ইলিয়াম, ইলিয়াক না? ও হ্যাঁ ইলিয়াক ধমনী। আচ্ছা ইলিয়াক ধমনী, ইলিয়াক ধমনী কোথায় দেয়? শ্রোণী পাখনায়। আচ্ছা শ্রোণী পাখনা। আচ্ছা ওকে ফাইন। আর কডাল, তোকে আমি এই শব্দটা একসময় বলছিলাম, কডাল ধমনী, এটা কোথায় দেয়? লেজে সরবরাহ করে, লেজ, লেজে রক্ত সরবরাহ করে। আর আছে কিছু? এই কয়টা ব্রাঞ্চ? 6টা। তাহলে এগুলা কিসের শাখা? ডরসাল অথবা পৃষ্ঠীয় মহাধমনীর অ্যাওর্টা। এই পৃষ্ঠীয় মহাধমনীর শাখা। পরীক্ষায় প্রশ্ন করবে যে এই যে ডরসাল অ্যাওর্টাটা যে আছে রুই মাছের, এটার কয়টা শাখা? 6টা। এটা একটা কমন প্রশ্ন। আর ম্যাক্সিমাম সময় জিজ্ঞেস করবে, ধর এটা জিজ্ঞেস করলাম, দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে নিচের কোন ধমনী দিয়ে, এগুলো কিন্তু অপশনে থাকবে। ফরজ, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য।
তাহলে এগুলো তখন আমাকে পারতে হবে। তো এক এক করে একটু মনে করার ট্রাই করি, মানে দেখলে যেন বলতে পারি। এই দেখো দেহ, এই কি যেন প্যারাইটাল, প্যারাইটালে প আছে না, এটা প্রাচীরে দিবে, সেটা কি প্রাচীর? দেহ প্রাচীর, প প মিলবে। তাহলে প্যারাইটাল কোথায় রক্ত সরবরাহ করবে? দেহ প্রাচীরে। এখন আসো সাব ক্লাভিয়ান, কি সাব ক্লাভিয়ান। তাহলে সাব ক্লাভিয়ান, সাব মানে কি? সাব মানে নিচে, সাব মানে নিচে। ক্লাভিয়ান শব্দটা আসছে ক্লাভিকল থেকে, কোথা থেকে? ক্লাভিকল থেকে। সাব ক্লাভিয়ান কোথায় দেবে? এই যে আমাদের ক্লাভিকলের নিচে, ক্লাভিকলের নিচে কি আছে? বক্ষ আছে। তো বক্ষ পাখনা হোক আর চক্র হোক, কিছু বক্ষ আছে, তো বক্ষে দেবে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? এটা কি মনে থাকবে? সাব ক্লাভিয়ান ধমনী, এই শব্দটা তোকে দেয়া থাকবে পরীক্ষায়। সাব মানে তোদেরকে তো আমি সেই কবে থেকে শেখাই, ইন্সপেক্টরের পরের পদকে বলা হয় সাব ইন্সপেক্টর। তার মানে সাব মানে কি? নিচে। ক্লাভিয়ান, ক্লাভিয়ান শব্দটা আসছে ক্লাভিকল থেকে, এটা তো বুঝিস 9 10 থেকে। এটাকে কি বলা হয়? ক্লাভিকল বলা হয়। তাহলে সাব ক্লাভিয়ান ধমনী কোথায় রক্ত সরবরাহ হবে? ক্লাভিকলের নিচে। ক্লাভিকলের নিচে কি আছে? বক্ষ আছে। তাহলে বক্ষ পাখনা এবং বক্ষ চক্র। ক্লিয়ার? এই বুঝছো? দুটো গেল। এখন আসো এই যে সিলিয়াকো মেসেন্টারিক, এই শব্দটা কিছুদিন আগে তোদেরকে আমি পড়াইছি ঘাসফড়িং পড়ানোর সময়। প্রক্টোডিয়াম এস্টোমোডিয়াম প্রক্টোডিয়াম মেসেন্ট্রন, মনে আছে? মেসেন্ট্রনের শব্দ মিলতেছে না? মেসেন্টারিক, মেসেন্ট্রন মানে এটা পৌষ্টিক নালীর কাহিনী। কিসের কাহিনী? পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মানে কি? খাবার খায় যেদিক দিয়ে, দেখ এগুলো সব পৌষ্টিক নালীর অংশ। পাকস্থলী, অন্ত্র, অন্ত্র মানে ইন্টেস্টাইন, তারপরে অগ্নাশয়, মলাশয়, যকৃৎ, সব পৌষ্টিক নালী। বুঝছো? তাহলে যখনই আমাকে কবে সিলিয়াকো মেসেন্টারিক, এই মেসেন্টেরন দেখে আমি বুঝবো এটা পৌষ্টিক নালী সংক্রান্ত। বুঝছো? অথবা জিজ্ঞেস করছে মলাশয়ে রক্ত সরবরাহ করে কোনটা, মলাশয় তো এগুলো অপশনে থাকবে। তো তুমি কি সাবক্লাভিয়ান দেখাবে মলাশয়ের সময়? এই প্যারাইটাল দেখাবি না? তাহলে খুঁজে পাওয়া যাবে আশা করি। পাবে না? পারবা কিনা? পারতে হবে। আচ্ছা এখন আয় রেনাল, এটা তো বলার কিছু নাই। রেনাল মানে তোরা জানিস, রেনাল মানে কিডনি বা বৃক্ক গেল। এখন আয় ইলিয়াক ধমনী। আচ্ছা ইলিয়াক শব্দটা আসছে ইলিয়াম থেকে, কোথা থেকে? ইলিয়াম। তোদের এই যে মনে আছে এটা ইলিয়াম ইসিয়াম পিউবিস, এই হাড্ডিকে কি বলা হয়? এগুলা এইটার মধ্যে তিনটা হাড্ডি আছে না, ইলিয়াম ইসিয়াম পিউবিস। তোদেরকে 9 10 এ পড়াইছিল, আমরা আবার পড়াবো। আমার কাছে এগুলা হাড্ডি আছে, আমার বন্ধুগুলো আমি বিক্রি করি নাই। হ্যাঁ, দুইটা কারণে বিক্রি করি নাই। সেটা হচ্ছে, এক হচ্ছে আমি তো এগুলো কিনি নাই, রাশি প্রমাণ দিছিল। আমি না কিনলে আরেকজনকে বেচাবো, এটা তো মানে কি যেন বলে মানুষের দেহ নিয়ে ব্যবসা হয়ে গেল, তাই না? তাই আমি আর বিক্রি করি নাই। আর দুই, এখন আবার ওই যে তোদের ম্যাডামের লাগে, হ্যাঁ ওর কাছে আছে, আমার কাছেও আছে কিছু, এগুলো আছে। আমি যখন হাড্ডি পড়াবো তখন দেখাবো। এই হাড্ডির নাম কি? ইলিয়াম। কে? ইলিয়াম। এই ইলিয়াম শব্দটা থেকে এটার উৎপত্তি, ইলিয়াক শব্দটা। কোন শব্দটা? ইলিয়াক। তাহলে ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ দেবে? ইলিয়াম যেখানে ছিল সেখানে। এই রিজনটাকে শরীরে বলা হয় শ্রোণী চক্র। কি বলা হয়? শ্রোণী চক্র। এই শ্রোণী অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র তোদের পড়াইছিল না? তাহলে এটাকে শ্রোণী অস্থি চক্র বলে। হ্যাঁ বুঝছো? ঐশী না তো, আমাদের ঐশী তো নেই। ঐশী আমার কাছে পড়ে বলছে। হ্যাঁ ঐশী আছে, কিন্তু ঐশী তো ঐশী দেবনাথ, ও পড়ে হচ্ছে হলো কালকের সময়, কালকে মানে শনি প্যাটার্নে, শনি সম্বুধ এই প্যাটার্নে ও পড়ে হচ্ছে 2টার সময়। বুঝছো? আচ্ছা তাহলে কি বল, ইলিয়াক। ইলিয়াক ধমনী কোথায়? শ্রোণীতে। তাহলে ইলিয়াক শব্দটা কোথা থেকে আসছে? ইলিয়াম থেকে। ইলিয়াম মানে হাড্ডি, এটা। আর কডাল আর একটা বাকি থাকে, কোন কোন কি এটা? কডাল। আমরা পড়ছিলাম না ক্রেনিয়াম মানে কি? মাথা। কডাল মানে লেজ। কডাল কথাটা বাংলা অর্থ কি? লেজ। ক্রেনিয়াল এন্ড আর একটা কডাল এন্ড। কি এন্ড? কডাল এন্ড। এটা আমাকে একবার অপারেশন টেবিলে জিজ্ঞেস করছিল। হ্যাঁ স্যার অপারেশন করতেছিল, রোগীর পায়ের দিকে স্যার দাঁড়ায় আছে, আমার আত্মীয় ছিল পেশেন্টটা, তো আমি স্বভাবতই ওখানে আছি। ওই জায়গায় তুমি থাকা মানে, তোমার আত্মীয় অপারেশন হচ্ছে, তুমি থাকা মানে দুনিয়ার যত প্রশ্ন আছে এগুলো সব আমাকে ধরবে। মানে আমরা পড়ে যাই, স্টাডি করে যাই। ধর সিজারের অপারেশন, আমি তো থাকবো, ম্যাডাম ওগুলো সব কোশ্চেন আমাকে ধরবে। আমরা আগে ভাগে পড়ে যাই, কারণ এটা তো মান সম্মানের ঘাটতি। হ্যাঁ নার্সদের সামনে পরে পারতেছিস না, যাই তো খুব সুন্দর পরিচয় দিচ্ছে, স্যার আমি রংপুর মেডিকেলের 5th ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ স্যার গুলো ভালো, গুড, দাঁড়াও এখানে। দাঁড়ায় তোকে এখন পুরো সময় অপারেশন চলবে, এত খালি প্রশ্ন করবে। স্যার আমার হঠাৎ করে প্রশ্ন করে, তাও আবার বেসরকারি মেডিকেলে। বেসরকারি মেডিকেল মানে আমার মতো বেসরকারি মেডিকেলের ছেলেমেয়েরাও আছে। আমি ধর পারি নাই, ওরা পারছে উত্তরটা, এই তো ট্রাজেডি শেষ। সরকারি মেডিকেলের একটা মানে মান সম্মান সব শেষ, স্যারেরও মান সম্মান শেষ, কারণ স্যারও তো সরকারি মেডিকেলে। হ্যাঁ এখন স্যার আমাকে অপারেশন করতে করতে প্রশ্ন ধরতেছে, হঠাৎ করে করছে কত দেখি যে এই অপারেশনের সময় এই সার্জনের অবস্থানটা কোন দিকে হয়। তো স্যার হয়তো মনে করছে আমি হয়তো কব পায়ের দিকে। হ্যাঁ এটা স্যার ভাবছে, আমি একটু ধাম করে কয়ে দিচ্ছি স্যার কটালেন্ডে। স্যার কোথায়? বললেন স্যার কটালেন্ডে। তো বাপরে, সেই তো পড়াশোনা করছিস, একটা ইংলিশ শব্দটা কাজ ফেলেছিস। হ্যাঁ সার্জনরা খুবই হাসি খুশি হয়, এবং এরা খালি মানে তোমাকে বাঁশ দেওয়ার চিন্তাই করবে সবসময়। হ্যাঁ তুমি পারছো, এটাও অন্যায় হয়ে গেল। সেই তো পড়াশোনা করছিস, আরো কঠিন প্রশ্ন করবে। তার মানে এই প্রশ্ন, এই কথা কইছে মানে পরে কোশ্চেন কি হবে? আরো কঠিন কোশ্চেন করবে তবে। হ্যাঁ তাহলে কটাল মানে কি? লেজ। কটাল মানে কি? লেজ। তাহলে এটা লেজের সর্বদা। এই 6টা পারবা তোমরা? অবশ্যই পারতে হবে। তুমি যদি খালি টেস্ট পেপার খোলো, টেস্ট পেপার খুললে দেখবে এগুলো হাজার হাজার প্রশ্ন আসছে এখান থেকে, এই 6টা নালী থেকে। গেল। আর শিরাতন্ত্র আছে, শিরাতন্ত্র আমরা আজকে পড়বো না। রুই মাছের শিরাতন্ত্র লাগবেও না, জাস্ট 2টা শব্দ লাগতো, আমি একটু দেখাই দিলেই শেষ হয়ে যেত এটা। এই দেখ যেটা আমি লিখছিলাম, 100 রক্ত সংবহন, এই যে এখানে দেখ এটা আছে, এটা দেখা দিয়ে শেষ, আর আমি লিখবো না কিছু। এই যে 124 পেজ, শুরু কর। হ্যাঁ শুরু কর, কোথা থেকে জানিস? ডাক্তার স্কুইবারি থেকে শুরু কর। পাইছিস? ডাক্তার স্কুইবারি কোথায় যায়? সাইনাস, ভেনাসাস, তারপর অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকল, বালবাস, আর্টেরিয়াস, তারপরে ভেন্ট্রাল আউটা, লিখছিলাম না ভেন্ট্রাল আউটা, অঙ্কিও আউটা বা ভেন্ট্রাল আউটা। তারপরে কোথায় যায়? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী 4টা। তারপরে কোথায় যায়? ফুলকা, ফুলকা থেকে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কয়টা? 4টা। সবগুলো মিলে কি তৈরি হয়? এখানে কিন্তু একটা শব্দ মিস, সেটা হচ্ছে ডরসাল আউটা। ডরসাল আউটাটা মিস আছে না? ব্রঙ্কিয়াল ধমনীগুলো যেগুলো আসলে বহির্বাহী, ওটার সাথে কি থাকবে? ডরসাল আউটা। ডরসাল আউটা থেকে সারা দেহ, সারা দেহ থেকে শিরা তৈরি হয়। এই শিরা অংশটা বাদ থাকলো খালি। শিরার একটা অংশ কিন্তু আমি বলে দিছি, ওই যে ডাক্তার স্কুইবারি সবচেয়ে বড় শিরাটা না,
বড় শিরাটা তো এখন ডাক্তার কুইভারিটা কোথা থেকে তৈরি হয় এটা খালি দেখানো বাকি থাকলো। এটা তৈরি হয় তিনটা ধমনী মিলে, নেক্সট দিনে আমরা দেখাবো, আজকে আর না যাই তো। হ্যাঁ, সবচেয়ে বড় শিরা মাথা থেকে আসছে আর লেজ থেকে আসছে। আচ্ছা, নেক্সট দিনে আমরা শ্বসনতন্ত্র পড়বো। শ্বসনতন্ত্র পটকা পড়লেই শেষ, হয়তো আর 2 দিন লাগবে, 2 দিন লাগবে না, 1 দিন লাগবে আর। ঠিক আছে, বুঝেছো? কেউ কিছু না বুঝলে বলো, এটা কি রেকর্ড হচ্ছে? এখন যদি দেখি